না, একটা জিনিস পরিষ্কার রবীন্দ্রনাথবাবু, সেটা হচ্ছে মোটামুটি সমস্ত রাজনৈতিক দল এই সিদ্ধান্ত শুনে তারা আগ্রহী, বিরোধী দল যারা আছে অভিজিৎবাবুকে পেতে। হ্যাঁ, এটার একটা কারণ আপনি দেখুন যে শাসক দল কিভাবে আক্রমণ করেছে। হ্যাঁ, আক্রমণটা এই কারণেই, দেখুন আইনের প্রতি আমাদের ভরসা, বিচারের প্রতি ভরসা মানুষের চিরকালীন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে আইনের পথে চলে গেলে দীর্ঘদিনের, মানে দীর্ঘকালীন একটা ব্যাপার, তাতে পয়সা গেল, দিনের পর দিন তাকে ছোটাছুটি, সেই শ্রম গেল, সব কিছু গেল। হয়তো বহু শেষে একটা টানেলের পিছনে নিশ্চয়ই আলো থাকে, কিন্তু সেই টানেল পর্যন্ত, আলো পর্যন্ত পৌঁছতে করতে জীবনই চলে গেল। আমার মার্জনা করবেন, অনেক সময় একটা প্রজন্মে সুবিচার দেখেই যেতে পারে না। এই যে জগদ্দল পাথর, এই ব্যাপারটা বিচার ব্যবস্থার, এইটাকে অভিজিৎ গাঙ্গুলি নড়িয়ে দিয়েছিলেন, এমনভাবেই নড়িয়ে দিয়েছিলেন, এটা একটা স্নোবল ইম্প্যাক্ট হতে শুরু করলো। মানে উনি ফেলে দিলেন, আর ওই বরফের মধ্যে দিয়ে যাওয়ার সময় ওটা আরো বেশি করে এবং হাইকোর্টের সমস্ত বিচারপতিরা এক এক করে তার সঙ্গে যোগদান করলেন। এবং এখন বিচার, এই যে জায়গাটা, এটাই কিন্তু শাসক দল ভয় পেয়েছিল। এখন যে জায়গাটা আপনি বলুন, যে আপনারা এই যে প্রত্যেকটা বিরোধী দলই মনে করছেন, নিশ্চয়ই তারা প্রত্যেকেই চাইবেন যে এইরকম একজন মানুষ তাদের দলে আসুন। কিন্তু আর একটা, যেহেতু রাজনীতি অসম্ভব একটা ইনফিনিটি পসিবিলিটি জায়গা, সেই জায়গা থেকে আপনি ভাবতেই পারেন সাগরদিঘি মডেল কিন্তু এখানেও চালু হতে পারে। অর্থাৎ উনি দাঁড়ালেন, উনি ইন্ডিপেন্ডেন্ট, সব দল সমর্থন করলো, এরকম একটা পসিবিলিটি কিন্তু ভাবা যেতেই পারে, যতক্ষণ পর্যন্ত তিনি দলে জয়েন করছেন। হয়তো দলে জয়েন করলে এটা হতে পারে। একদম, আমাদের কাছে যা খবর তাতে উনি সম্ভবত 7 তারিখ বিজেপিতে যোগ দিচ্ছেন এবং পূর্ব মেদিনীপুরের তমলুক আসন থেকে দাঁড়াচ্ছেন, সেই দিনই হয়তো ঘোষণা হবে। আমি এইখানে দ্রুত আপনাদের সামনে রাখবো, সেটা হচ্ছে কেন এই তফাৎটা, কেন এতজন মানুষ, ওই অরণ্যদেব একদিকে যেরকম আক্রমণের মুখোমুখি পড়তে হচ্ছে, কিছু মানুষ তাকে মাসিহা ভাবছেন। তার কারণ হচ্ছে যে বারবার আমার সাক্ষাৎকারেও 2 বছর আগে আমি বারবার প্রশ্ন তুলেছিলাম যে একজন বিচারপতির এত আবেগ থাকা ঠিক কিনা। তিনি বলেছিলেন না, আবেগটাই আমার শক্তি। সেই আবেগে কখনো তিনি নাট্যপ্রেমী, ছুটে নাটক দেখতে যাচ্ছেন, কখনো বইমেলা প্রাঙ্গণে একজন ছাত্রী পা হারিয়েছে তাকে দেখতে ছুটে হাসপাতালে চলে যাচ্ছেন, ক্যান্সার আক্রান্ত সম্ভবত সোমা তার নাম, আনন্দবাজার পত্রিকায় সেই খবর পড়ে তিনি তাকে ডেকে চাকরি অফার করলেন। মেয়েটি বলল যে না, আমি একমাত্র বাংলার শিক্ষিকা হব, আর কোনো চাকরি নেব না। মুখ্যমন্ত্রীকে তিনি রিকোয়েস্ট করলেন যে তাকে যদি চাকরি দেওয়া যায়। সোমা শেষ পর্যন্ত চাকরি পেল, এই মুহূর্তে সে একটি স্কুলে বাংলার শিক্ষিকা, তার স্বপ্ন পূরণ হয়েছে। তো আমি বলছি যে এই ধরনের মানুষের কাছে বারবার ওই সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায়ের জন্য অভিজিৎবাবু বারবার বলেছেন তার মূল কাজ বিচারপতির আসনে বসেও ওই সামাজিক ন্যায়। আমি দ্রুত একবার আমার পরের প্রতিবেদন দেখাবো, দেখুন। সুপ্রিম কোর্টের অর্ডার তো আমাদের সকলকে মেনে নিতে হবে। আজকে তো আমার মৃত্যুদিন, সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও। তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি মানেই অন্য কিছু, তিনি মানেই ব্যতিক্রমী, তিনি মানেই ছক ভাঙা। তার একের পর এক নির্দেশের ওপর ডিভিশন বেঞ্চ যখন স্থগিতাদেশ দিয়েছে, তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যা আগে কখনো দেখা যায়নি। কখনো তিনি এজলাসে আইনজীবীদের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়েছেন, কখনো অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে, কখনো আবার আইনজীবীদের একাংশ তার এজলাস বয়কটের ডাক দিয়েছে, তার বিরুদ্ধে চিঠি দেওয়া হয়েছে। আবার কখনো তিনি অবস্থানে অনড় থেকে বলেছেন মরতে রাজি, কিন্তু দুর্নীতি দেখলে চুপ করে থাকবো না। এমনকি সরাসরি না হলেও সুপ্রিম কোর্টের মামলা সরানোর সিদ্ধান্ত নিয়েও নিজের আক্ষেপ প্রকাশ করতে পিছপা হননি তিনি। আমি যে কোনো দুর্নীতির বিরুদ্ধে সরব হব। এই যে মামলা আমার কাছে রইল কি অন্য কারোর কাছে গেল, তাই নিয়ে আমার তা নেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেমন দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়েছেন, তেমনি মাঝে মধ্যে উঠে এসেছে তার মানবিক মুখ। বীরভূমের বাসিন্দা ক্যান্সার আক্রান্ত সোমা দাসও চাকরি পাওয়ার দাবিতে আন্দোলন করছিলেন। বিষয়টি জানতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরই তিনি শিক্ষকতার বদলে সোমাকে অন্য চাকরি দেওয়ার প্রস্তাব দেন, কিন্তু সোমা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এরপরই সোমার চাকরির বিষয়টি রাজ্য সরকারকে সহমর্মিতার সঙ্গে বিবেচনা করতে অনুরোধ করেন তিনি। কিন্তু আমি অত্যন্ত খুশি যে শিক্ষা দপ্তর, মুখ্যমন্ত্রী এরা মিলে চাকরিটা তাকে দিয়ে দিয়েছেন। আমি অত্যন্ত খুশি হয়েছি এতে। মানুষ হিসেবে বিচারপতি হিসেবে তো আমি কোনো পজিটিভ ডিরেকশন দিই যে দিতেই হবে। আমি বলেছিলাম দেওয়া যায় কি না দেখো, আমি তো জানি বেকার জীবন কি।
আমি তো রূপোর চামচ মুখে নিয়ে জন্মাইনি। আমাদের লড়াই ছিল একটা বিরাট শক্তির বিরুদ্ধে লড়াই, আর আমরা অত্যন্ত ক্ষুদ্র, তবু এই ক্ষুদ্র শক্তি নিয়ে যখন কোনো একজনকে আমরা চাইছিলাম যে কেউ আমাদের সাহায্য করুক, সেখানে ঠিক ভগবান স্বরূপ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় আমাদের সাহায্য করেন এবং তিনি আমরা যাতে সুবিচার পাই, বিচার ব্যবস্থা যাতে আমাদের সাথে থাকে, সেই ব্যবস্থাটা তিনি করেন। এরপর চোখে জল নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে পৌঁছে গেছিলেন আরও একদল চাকরি প্রার্থী। আবার এক কলেজ ছাত্রী যখন দুটি পা ট্রেন দুর্ঘটনায় বাদ পড়ে তা জানতে পেরেই তাকে দেখতে আরজিকর মেডিকেল কলেজে গিয়ে কেঁদে ফেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেয়েটি ভালোই আছে, খুব দুর্বল, তো আমরা বলেছি আমরা সবাই ওর পাশে আছি এবং আমি আশা করি যে আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত সহৃদয় মানুষ, তিনিও তার পাশে থাকেন, সে আমার সঙ্গে কথা বলেছে। সৎ মায়ের বঞ্চনায় কার্যত আস্থা করে ঠাঁই হয়েছিল এক কিশোরের। এই মামলা ওঠে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তাদের বাসস্থানের ছবি দেখে স্তব্ধ হয়ে যান বিচারপতি। জেলা শাসককে নির্দেশ দেন প্রকল্প অনুযায়ী বাড়ি বানিয়ে দিতে। নির্দেশের পর পাকা বাড়ি পায় কিশোর ও তার দাদু। এরপর মাধ্যমিকে ৮০% নম্বর পেয়ে পাশ করে কিশোর। ভরা এজলাসে যা শুনে আপ্লুত বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ভালো করে পড়াশোনা করো, আমরা সকলে তোমার সঙ্গে আছি। হাওড়ার শ্যামপুর হাই স্কুলের শিক্ষিকা ছিলেন শ্যামলী ঘোষ। অভিযোগ, নিজের প্রাপ্য বেতন তিনি পাননি প্রায় ৩ দশক ধরে। একটানা ৪২ বছর ধরে আইনি লড়াই চালিয়েছেন। সেই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, প্রবীণ ওই শিক্ষিকার সমস্ত বকেয়া বেতন সুদে আসলে তার হাতে তুলে দিতে হবে। বকেয়া বেতনের সঙ্গে দিতে হবে 10% সুদ। আমার কাছে উনি একরকম দেবতা ছাড়া কিছু মনে হয় না, মনে হয় মহারাজ একই বেশে এলেন হৃদয় মাঝে, হৃদয় পুরো মাঝে। আইনি পেশা এক মহৎ পেশা। ভারতীয় রাজনীতিতে বালগঙ্গাধর তিলক ছিলেন চরমপন্থী, মোহাম্মদ আলী জিন্না মধ্যপন্থী। দুজনের তীব্র বিতর্ক চলছে। ১৯০৯ সালে তিলক জেলে গেলেন। তার মুক্তির জন্য আদালতে সওয়াল করার জন্য তিনি মনোনীত করলেন জিন্নাকে। ১৯৪৫ সালে আজাদ হিন্দ ফৌজের পক্ষে মামলা লড়েছেন তিনি, যাকে অনেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর চরম বিরোধী হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করেন সেই জওহরলাল নেহেরু। সর্দার বল্লভভাই প্যাটেল গুরুত্বপূর্ণ একটি মামলায় যখন সওয়াল করছিলেন, সেই সময় তার স্ত্রীর মৃত্যু সংবাদ আসে তাঁর কাছে। সেই টেলিগ্রাম পকেটে পুরে সওয়াল শেষ করে তবে আদালত ছেড়েছিলেন প্যাটেল। এই পেশার দায়বদ্ধতার কথা কখনো ভোলেননি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি হিসেবে তিনি অনেক কিছু করেছেন, অনেক কিছু পাল্টেছেন। কারো চোখে তিনি জনগণের বিচারপতি, কারো চোখে মাসিহা। আবার কেউ কেউ তাঁর সক্রিয়তাকে অতি সক্রিয়তা হিসেবে দেখে শোম্যানশিপ বলেও কটাক্ষ করেছেন। কিন্তু বিচারপতির পোশাক ছেড়ে এবার রাজনীতির পোশাক গায়ে জড়াতে চলেছেন তিনি। এবার কি করবেন তিনি? বিচারপতি হিসেবে তিনি তার কাজের মধ্যে দিয়ে যে মানদণ্ড স্থাপন করেছেন, রাজনীতিবিদ হিসেবে কি তার প্রতি সুবিচার করতে পারবেন? উত্তর দেবে সময়, উত্তর দেবে মানুষ। এবিপি আনন্দ। সৌম্যদা, আমার মনে আছে আমি বিচারপতি গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলাম যে এই যে আবেগ, আমরা বিচারপতিদের যে ওই আসনে বসলে তার কোনো আবেগ থাকবে না, তিনি কিন্তু বারবার বলেছেন যে হ্যাঁ, ওই আবেগ দ্বারা আমি পরিচালিত হই। সে আবেগে কখনো সামনে বিচারপ্রার্থী একজন মা তার বাচ্চাকে নিয়ে বসে আছে, হয়তো আমি জাজমেন্ট দিতে দেরি করলে সারাদিন তার খাওয়া হবে না। এই ছবিটা, ওই সোশ্যাল জাস্টিস কথাটা বোধহয় তার ক্ষেত্রে তিনি নিজে স্বীকারও করেছেন, অনেক সময় আইনের থেকেও বড় হয়ে ওঠে। একেবারে দেখুন, সামাজিক ন্যায় বিচারের যে জায়গাটা, তার থেকে বড় কিছু হতে পারে না। যতই আপনি নিয়ম লিখে রাখুন, নিয়ম লেখে কারা? যারা হাতে ক্ষমতা পায়, যে সংবিধান লেখা জোর পেয়েছে সেই তো লেখে। কিন্তু প্রতি দৈনন্দিন যে একটা মানুষকে দেখে কষ্ট হওয়া, তার দুঃখ দেখে কষ্ট হওয়া, এই জায়গাটা অভিজিৎবাবু কিন্তু বারবার আমাদের সামনে দেখিয়েছেন, আমরা সংবাদ মাধ্যমে যেটুকু দেখেছি। দ্বিতীয়, ওবাইটার ডিকটাম বলে যে কথাটা, অর্থাৎ একটা রায় দিচ্ছেন তার আগে তিনি কথা বলছেন। তিনি তো বারবার করে রাজ্যের শাসক দলের কাছে এই কথা পৌঁছে দিয়েছেন, আপনারা সাবধান হন। এবং আমরা সব আলোচনায় বলেছি, সত্যি তো তৃণমূল কংগ্রেসে অনেক মানুষ আছেন যারা খুব যুক্তিযুক্ত কাজ করেন, এবং তৃণমূল কংগ্রেস আজকে রাজ্যের শাসক দল হিসেবে যদি প্রপার স্টেপসগুলো নিত, পদক্ষেপ নিত, একইভাবে বিজেপির কাছেও কেন্দ্রের শাসক দল তারাও যদি সব সিদ্ধান্ত ভালো নেন, সেই জায়গার কথা, অর্থাৎ মানুষের ভালো করা, সেটাকে সঠিকভাবে যদি বর্ণনা
তুলনা করা যায় এবং সেই জায়গায় মানুষের ভালো যদি চাওয়া যায় তাহলে সীমিত ক্ষমতার মধ্যে যেটা করা যায় অভিজিৎবাবু হয়তো সেটা দেখিয়েছেন। আগামী দিনে রাজনীতিতে তিনি কতটা ভালো করতে পারেন, তার সঙ্গে সংগঠন লাগে, সত্যি তিনি যে দলে যাবেন সেই সংগঠন তাকে সাহায্য করবে, তার নিরিখে ঠিক হবে ভবিষ্যৎ কি হচ্ছে। তবে তিনি পথ দেখাবেন এই আশাটুকু আজকের দিনে, অন্তত এই আশাটুকু, এই স্বপ্নটুকু নিয়ে, মানে আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি কার দেখি, ফলে আমরা চাই অভিজিৎবাবু আমাদের স্বপ্ন দেখান। হ্যাঁ, আমি এখানে শুধু মনে পড়ছে এবিপি আনন্দে খবরেই আমরা দেখেছিলাম একজন বৃদ্ধা মহিলা, তার পরিবার তাকে দেখে না, সন্তান দেখে না, কোনো মামলার বিষয় নেই, তিনি জাস্টিস গাঙ্গুলির এজলাসে এসে বিচার চেয়েছিলেন। মামলা, তার কাগজ, সেটা কোন বিচারপতির এজলাসে পড়বে তা নিয়ে কোনো ধারণা নেই। আমি বলছি এই বোধহয় কোথাও একটা হাইকোর্টের বাইরেও এই ভাবমূর্তিটা কোথাও একটা তার প্রতিষ্ঠিত হয়ে গেছিল। আমি দ্রুত এখানে দুর্নীতি নিয়ে তার লড়াই, আজকেও তিনি বলছেন সেই লড়াইয়ের কথা, ঠিক কি বলেছেন আমার সহকর্মী সৌভিক মজুমদারকে দেখুন। এখনো বহু বহু দপ্তরে বহু রকমের দুর্নীতি উদ্ঘাটিত হয়নি, সেগুলো সব উদ্ঘাটন হলে বোঝা যাবে যে কী পরিমাণ দুর্নীতির রাজ্যে আমরা বাস করছি। ইতিহাসে মৌর্য সাম্রাজ্যের কথা পড়েছি, এখন আমরা চোখের সামনে চৌর্য সাম্রাজ্য দেখছি। তৃণমূল কংগ্রেস দ্বারা চালিত এই পশ্চিমবঙ্গকে আমি চৌর্য সাম্রাজ্য হিসেবে অভিহিত করেছি, ফলে সেই দলে যোগ দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। সেই দলটি ক্রমশ পিছিয়ে পড়ছে, ক্রমশ ভেঙে যাচ্ছে। আমরা তো ভাবতেই পারি না যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এই জায়গায় এসে পৌঁছবে, পশ্চিমবঙ্গের শিল্পের চিত্র এই জায়গায় এসে পৌঁছবে। সব দিকে একটা কেমন যেন অন্ধকার নেমে আসছে। এই অন্ধকারের হাত থেকে আমাদের মুক্ত হতেই হবে। পশ্চিমবঙ্গের এই দুরবস্থা, এই অপমানজনক যে অধ্যায় পশ্চিমবঙ্গে চলছে বহুদিন ধরে, সব ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নিচে চলে যাচ্ছে। শিক্ষা, শিল্প, কৃষি, স্বাস্থ্য, এটা মেনে নেওয়া সম্ভব নয় একজন বাঙালি হিসেবে, পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে কি বলছেন শুভেন্দু অধিকারী সরাসরি? অভিজিৎবাবু পদত্যাগ গৃহীত হবে কিনা, অভিজিৎবাবু পদত্যাগ করলে রাজনীতির মঞ্চে যাবেন না সামাজিক সংগঠনে থাকবেন না বই লেখার কাজ করবেন বা অরাজনৈতিক গণ আন্দোলন গড়ে তুলবেন বাংলাকে বাঁচানোর জন্য, সেটা তার সিদ্ধান্ত। একটু 48 ঘন্টা অপেক্ষা করলে ক্ষতি কিছু নেই। এটা ওনার উপর ছেড়ে দেন না। আমি অন বিহাফ অফ বিজেপি আমি ওনার রেজিগনেশন অ্যাকসেপ্ট হওয়ার পরে বলবো। শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়া শুনলেন। আমি আবার বলছি, আমাদের সূত্রের খবর, রাজনৈতিক সূত্রে যা পাচ্ছি সেটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করবেন মঙ্গলবার, তিনি বৃহস্পতিবার বিজেপি দলে যোগদান করবেন। সেই সাংবাদিক সম্মেলনে তার এক পাশে সুকান্ত মজুমদার, অন্য পাশে শুভেন্দু অধিকারী থাকার সম্ভাবনা, এবং সম্ভবত পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্র থেকে তিনি বিজেপির টিকিটে লোকসভায় ভোটে লড়তে চলেছেন। আবার বলছি, রাজনীতি সম্ভাবনার শিল্প, সুতরাং জিজ্ঞাসার চিহ্ন দিয়েই এতগুলো তথ্য আপনাদের সামনে রাখলাম। আমি বিক্রমের কাছে যাব। বিক্রম, এক হচ্ছে যে সাধারণভাবে কোর্ট, মাননীয় বিচারপতিরা খুব রক্ষণশীল, মানে এটা আমাদের দেশে না, সব দেশে, তো সেই রকম একটা জায়গায় তিনি মানে আইনের সেটাকে অতিক্রম করে তার আবেগ দিয়ে অনেক সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, যেটা হয়তো একেবারে আইনের বই থেকে উঠে আসেনি। তো আজকের এই সিদ্ধান্ত আইনজীবী মহল কিভাবে দেখছে বিক্রম? দেখুন, আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি এটুকু বুঝেছি বেশ কিছুদিন হাইকোর্টে প্র্যাকটিস করার পর, যে রাজনীতি এই যে জিনিসটা, এটা সারা পৃথিবীতে সমস্ত দেশে রাজনীতি শেষ কথা বলে। এটা কিন্তু ঘটনা, আপনি আমেরিকা বলুন, ইংল্যান্ড বলুন, যে কোনো দেশে, কিন্তু আমাদের ভারতবর্ষে বিচার ব্যবস্থার এটা ঘটনা, একটা ইন্ডিপেন্ডেন্স ডেফিনেটলি রয়ে গিয়েছে, দীর্ঘদিন ধরে রয়ে গিয়েছে। তবে রাজনীতি জায়গাটাকে এমন মানে আমাদের পশ্চিমবাংলাতে যদি দেখেন, রাজনীতিটা অনেক নোংরা রাজনীতির দিকে বিগত 10-12 বছরে চলে গিয়েছিল। এখন ইন্ডিপেন্ডেন্ট জায়গা বিচার ব্যবস্থা এবং আমার মতে রাজনীতি শেষ কথা বলে, দুটোকে যদি প্যারালাল করে আমাকে যদি বলতে বলেন, তাহলে আমি বলবো যে হোয়াট উই লুজ জুডিশিয়ারি, হোয়াট উই লুজ is what the politicians would gain। কোন দলে উনি যাবেন সেটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার।
তবে ওনাকে আমার কোর্টে দেখে যেটুকু মনে হয়েছে যে উনি যদি রাজনীতিতে যান দেশের জন্য ডেফিনেটলি কাজ করবে, আরও কিছুদিন বিচার ব্যবস্থায় থাকলে ভালো হতো। সো উই উইল বি লুজিং, দ্য পলিটিশিয়ানস উড বি গেইনিং। একটা রেজিমেন্টেড সিস্টেমের মধ্যে একজন ব্যক্তি তিনি যতই সৎ যতই আপরাইট হন না কেন তার কতটা কাজ করার মানে সম্ভব তার পক্ষে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে? দেখুন, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেটাই ওনার বড় পরীক্ষা হবে। কারণ বিচারপতি হিসাবে তিনি যে পরীক্ষাটা দিয়েছেন বা বিচারপতি হিসাবে তিনি যেভাবে রায় কার্যকর করেছেন বা যেভাবে রায় দিয়েছেন, অনেক বিচারপতি দিয়েছেন কিন্তু তিনিও দিয়েছেন, এবং এই রকম ধরনের দুর্নীতির মামলা বলুন, অন্যান্য লেবারের ডিপার্টমেন্টেও যখন উনি ছিলেন। সরাসরি চলে যাব, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করছেন। এবার আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আমি আপনাদেরকে যেটা আজকে বলতে চাই সেটা হচ্ছে যে আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন, সেদিন আমি কোনো বিচারের কাজ করব না, শুধু কতকগুলো মামলা পার্ট হার্ড হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে, কোনো অ্যাডজুডিকেশন নয়। অ্যাডজুডিকেশন আমি গত 7 দিন ধরেও করিনি, কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম। তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করব না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো। দিয়ে পরশু দিন দিয়ে আমি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, এবং পরশু দিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো, এবং সেই মুহূর্ত থেকে যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন, সেইটা মঙ্গলবার হবে। তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো মঙ্গলবার 1:30টার সময় কোর্টে মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব, আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেবো। মঙ্গলবার সব কাজ সেদিন দেবো, সব সেদিন দেবো। না, আমি সব প্রশ্নের উত্তর, আপনি না আমি এসব সব প্রশ্নের উত্তর, আপনারা দয়া করে প্রশ্নগুলো রিজার্ভ করে রাখুন, সংরক্ষণ করে রাখুন। সব প্রশ্নের উত্তর আমি মঙ্গলবার। হ্যাঁ বলুন। না, ওইসব কথা বলে আমাকে উত্তেজিত করতে পারবেন না। হ্যাঁ, মাথা আমি এখনো নত করি না, যাই হোক করিনি। তো আমি মঙ্গলবার আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো। না, আমি এই প্রশ্নের উত্তর সব দেবো, ওই দিন দেবো। আবার কেন প্রশ্ন করছেন? আমি আজকে তো আর কোনো কথা বলবো না। সব সেই দিন আমি যতটা সম্ভব প্রশ্নের উত্তর দেবো। আমি তো পদত্যাগ করছি, পদত্যাগ পত্র পাঠানো হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতিকে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে, এবং লিখিতভাবে আমাদের চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টকে জানানো হয়ে যাবে। তারপর বেলা 1:30টার সময় মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি হাজির হব। আপনারা সবাই থাকবেন, যারা কিছু জানতে চাইবেন, জানতে যারা চান থাকবেন। আমি সব প্রশ্নের উত্তর দেব। কোনো প্রশ্নের উত্তর এখন আমি দেবো না, ঠিক আছে? আমি এখনই এই প্রশ্নের উত্তর দেবো না, সব মঙ্গলবার দেবো। হ্যাঁ, I will resign from the post of the Justice of Calcutta High Court on Tuesday, the 5th March 2024. And on that day, I'll send my resignation letter at the very first hour to the President of India and copy to the Chief Justice of India and Chief Justice of Calcutta High Court. And as soon as I'll send the letter by different means, my resignation will come into effect. First. So are you joining any political party? Second, I will reply all your questions on that day, that is 5th, at 1:30 under the feet of
Master Surya Sen, his statue in front of High Court. Today I will not reply to any other question. আমি একটা প্রশ্ন না করে পারছি না স্যার। প্রশ্ন keep your question reserved. আমার মনে আছে 2021 সালে নভেম্বর ডিসেম্বর মাসে আপনি বারবার বলেছেন দুর্নীতির বিরুদ্ধে আপনার লড়াই, আপনাকে যদি গুলি করে মেরেও দেয় আপনি সেই জায়গাতে সরবেন না, আপনি যে জায়গাতেই যাবেন সেই জায়গাতেই একই রকম মানুষ এই সত্তারে কি কাজ করবেন। আপনার কি এই জায়গায় পেশাগত কোনো বদল ঘটছে এইটুকু কোনো ইঙ্গিত দেবেন? না আমি চাইছি না কোথায় যাচ্ছি না 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 আমি কোনো ইঙ্গিত এইসব প্রশ্ন বা শ্রাবন্তী যে প্রশ্ন করলেন সেই প্রশ্ন আপনাদের অনেকেই তো আমার মুখছে না, নামও জানা, পরিচয়ও আছে, এবং আপনাদের যে অকুণ্ঠ সমর্থন আমি আমার কাজের সময় পেয়েছি, আমি মিডিয়ার কাছে ঋণী। মিডিয়া যেভাবে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে গেছে ক্রমাগত এবং তাতে আমার কাজের যে সমর্থন আমি পেয়েছি তার জন্যে মিডিয়াকে আমি প্রণাম জানাতে চাই এবং মিডিয়াকে আমি আমার বন্ধু বলে মনে করি এবং মিডিয়ার কাছ থেকে কোনো কিছুই আমি লুকিয়ে রাখবো না। শুধু আমাকে 2 দিন সময় দিন, সোমবারের পর মঙ্গলবার 1:30টার সময়। প্রশ্নের উত্তর তো দেবো না, এখন বললাম না। সেদিন সব উত্তর দেবো, সেদিন সব উত্তর দেবো, সেদিন সব উত্তর দেবো। এখন আর কোনো উত্তর দেবো না, আজকে উত্তর দেবো না, ঠিক আছে? মঙ্গলবার মাস্টারদা সূর্য সেন এবং আমি পশ্চিমবঙ্গের মিডিয়ার কাছে এবং সর্বভারতীয় মিডিয়ার কাছেও অত্যন্ত কৃতজ্ঞ। আপনারা যেভাবে দুর্নীতি বিরোধী লড়াইয়ের বিরুদ্ধে আপনারা প্রচার করেছেন, সঠিকভাবেই করেছেন, তাতে আমার ভালো লেগেছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও আপনাদের সঙ্গে যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে সেই ব্যক্তিগত সম্পর্কও থাকবে। অনেককেই আমি চিনি, মুখ চেনা, নাম জানা। তারা কোনো প্রশ্ন করলেও, যেমন অর্ণবী করুক বা শ্রাবন্তী করুক, সেই কোনো প্রশ্নের উত্তর আমি আজকে দিতে পারছি না, আমাকে মার্জনা করবেন। সব প্রশ্নের উত্তর আমি 5 তারিখে 1:30টার সময় মাস্টারদার পায়ের নিচে দাঁড়িয়ে, মূর্তির পায়ের নিচে দাঁড়িয়ে দেবো। একটা বিষয়, আপনি যদি কোনো রাজনৈতিক দলে যোগদান করেন, আপনার যারা ভক্ত রয়েছেন, অরাজনৈতিক কর্মী, তাদের সমর্থন কি? প্রশ্নের উত্তর তো দেবো না, কারণ মাস্টারদার যে ফাঁসির অর্ডার হয়েছিল সেই ফাঁসির অর্ডার সই করেছিলেন একসময় হাইকোর্টের জজ, তিনি ব্রিটিশ ছিলেন, ক্ষুদিরামেরও তাই ওই দুটো মূর্তি যে হাইকোর্ট যে ভুল করেছিল, একটা স্বাধীনতা সংগ্রামীকে এইভাবে ফাঁসি দেওয়ার উচিত হয়নি। মাস্টার অবশ্য ফাঁসি হয়নি, আগেই তাকে মেরে ফেলা হয়েছিল যা জানা যায়, এবং যার সপক্ষে ডক্টর রাধা বিনোদ পাল টোকিও ট্রায়ালে বলেছিলেন যে মাতৃভূমিকে রক্ষা করা কোনো ক্রাইম নয়, এবং যে কারণে ডক্টর রাধা বিনোদ পালের মূর্তি আছে টোকিওতে, রাস্তাও আছে জাপানে তার নামে। একজন বাঙালি মাথা উঁচু করে সে কথা বলে এসেছিলেন। আমি সেই জন্যেই মাস্টারদাকে প্রণাম জানিয়ে মাস্টারদার পায়ের তলায় দাঁড়িয়ে এই কথাগুলো বলতে চাই। এরও কোনো প্রতিক্রিয়া দেবো না। আপনার যারা অরাজনৈতিক ভক্ত, তাদের মনে কি কোথাও আঘাত লাগবে এই সিদ্ধান্তে? সব ওই দিন। একটা আমার কাছে SMS এলো, আমি প্রশ্ন না করে পাচ্ছি না। নন্দীগ্রামের একজন বাসিন্দা, এস পাল, আমি পুরো নামটা করছি না, তারা চাইছেন তিনি তাদের লোকসভার প্রার্থী হন। অবশ্যই নন্দীগ্রামের মানুষ, আমি জানি না লোকসভার প্রার্থী তিনি। আমি প্রার্থী হওয়া না, আমি এই প্রশ্নেতে যাবই না। আপনারা খুব কৌশলে আপনারা সব অভিজ্ঞ সাংবাদিক, খুব কৌশলে আমার কাছে প্রশ্ন প্লেস করছেন এবং শ্রাবন্তী তো সকাল থেকে পড়ে আছে, কিছু না কিছু তাকে চালাতেই হবে। সাগর না, বিদ্যাসাগর। সেটা কি তাড়াতাড়ি দেখবো, অদূরে দেখবো আমরা? দেখতে পারেন, আমি জানি না, দেখতে পারেন, আমি সেই সিদ্ধান্ত নিইনি। এই প্রশ্নটা ওই দিন করবেন, তার উত্তর দিয়ে দেবো।
আজকে আমার আর কোনো প্রশ্নে বা তার উত্তরে বলুন, আপনারা বলুন। কিন্তু প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমে আপনি যে ইন্টারভিউ দিয়েছেন আজ সকালে দিয়েছি, সেই তথ্যগুলি কি আমরা সঠিক ধরে নিয়ে এগোতে পারি? না, আপনারা সেই সংবাদ মাধ্যমের কোনো তথ্য তারা যা প্রচার করেছে সেটা যদি আপনাদেরকে বলতে হয় তাহলে সেই সংবাদ মাধ্যম থেকে অনুমতি নিতে হবে। এটা এখন আর আমি তার মালিক নই, আমি যে সংবাদ মাধ্যমকে দিয়েছি তারাই তার মালিক। সুতরাং তাদের কাছ থেকে যদি অনুমতি আপনারা পান তাহলে আপনারা দেখবেন, করবেন কি করবেন না। আমি অনুমতি দেওয়ার মালিক নই। বাংলার মানুষ বলছেন জনতার আদালতেও আমরা গ্রহণ করব, স্বাগত জানাবো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। উনি এলেই আমাদের স্বাগত করবো। দেখা যাক, দেখা যাক। একটু অপেক্ষা করুন। 5 তারিখ দুপুর 1:30। 7 তারিখ কিছু হবে? 5 তারিখ দুপুর 1:30। আগে 5 তারিখ আসুক। 5 তারিখে আসার পর 5 তারিখ আসার পর তারপর 7 তারিখ আসবে, তখন আবার আপনারা জানতে পারবেন 7 তারিখে কিছু। ইতিমধ্যে আপনাকে রাজনীতিতে স্বাগত জানিয়েছেন, বলছে আপনার মতো শিক্ষিত। আমি এইটুকু মন্তব্য করতে পারি, কুণাল বাবুর সঙ্গে আমার চেম্বারে বসে, হাইকোর্টের চেম্বারে বসে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে, রাজনীতি নিয়ে নয়, বিভিন্ন সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে। আমার মানুষটিকে ভালো লেগেছে। কুণাল ঘোষ যতই মুখপাত্র হিসেবে আমাকে আক্রমণ করে থাকুন না কেন, কুণাল বাবুকে আমার মানুষ হিসেবে ভালো লেগেছে। না, সেটা যা খুশি তাই বলতে পারেন। সময় হিসেবে, রাজনীতিবিদ হিসেবে উনি তো বহুদিন রাজনীতি করেছেন, এমপি ছিলেন, সেটা বলতে পারেন। কিন্তু আমি কথা বলে যতটুকু বুঝেছি কুণাল ঘোষকে আমার ভালো লেগেছে মানুষ হিসেবে। আমি এ সম্বন্ধে মন্তব্য করব না। আপনাকে তো শাসক দল চ্যালেঞ্জ করেছিল, বলেছিল প্রয়োজন হলে রাজনীতির ময়দানে আসুন। তাহলে সেই চ্যালেঞ্জে কি সাড়া দিচ্ছেন আপনি? ওই দিন বলবো, ওই দিন সব ওই দিন বলবো। আরেকটা প্রশ্ন স্যার, পদ্মা খাস্তিগির খুব নামী বিচারপতি ছিলেন, আমি অবশ্যই উনি মানুষ ছিলেন একজন, তিনি আমাদের কলকাতার একজন কাউন্সিলর হয়েছিলেন, আমি জানি 1997-98 সালে। তো তিনি জনতার আদালতে এসেছিলেন, মানুষের কাছে ভোট দিতে চেয়েছিলেন। পদ্মা খাস্তিগিরের পক্ষে কি আপনার যাওয়ার কোনো ইচ্ছা আছে? এই প্রশ্নের উত্তর আমি এখন দেবো না। এই প্রশ্নের উত্তর বহু মানুষ এসে কেঁদেছে, বলেছে আপনিও তাদের ভগবান। যতটা পেরেছি, তাদের দুয়ারে ভগবান, যতটা ভগবান, এই কথাগুলো বাঙালি ইমোশনালি বলে। বাঙালি তো ইমোশনে চলে, বাঙালি ইমোশনালি বলি না, সেটা ভালো, সেটা ভালো। বাঙালির ইমোশন আছে বলেই বাংলায় এখনো জাতপাত ব্যাপারটা এত প্রকট নয়। তো সুতরাং তারা ওইভাবে বলেন বা ভাবেন। আসলে তো কেউ ভগবান নয়, কেউ তার কাজের মধ্যে দিয়ে হয়তো মানুষের পাশে দাঁড়ানো। আমিও চেষ্টা করেছি দাঁড়াতে, এখনো দাঁড়াবো ইন্ডিভিজুয়াল হিসেবে যতটুকু সম্ভব। দরজায় এসেছিল, আপনি কি তাদের দরজায় যাবেন? সে কথা সেদিন বলবো, ওই দিন সব ওই দিনের জন্য রাখুন, সব ওই দিন। সেই দিন আজকে কিচ্ছু দেবো না, আজকে কিচ্ছু দেবো না, আজকে কিচ্ছু দেবো না, আজকে কিচ্ছু দেবো না। এইটুকু কেউ বলবে বা কেউ বলবে ভগবান, কিন্তু এতে তো আমার মুভ ডলে চলবে না। হ্যাঁ, আমাকে আমার কাজটা করে যেতে হবে। কেউ আরো অনেক কিছু বলবেন, সে আমি জানি না। আমি না না আমি এ সম্বন্ধে বিচারাধীন বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। আমি জানতে চাইছি, পদত্যাগ আপনি বলছেন করবেন, এটা কি সংবিধানের 217 নম্বর ধারার কোনো কিছু? 217 ওই তো বলে দিলাম যে মুহূর্তে আমি এটা পাঠাবো সেই মুহূর্ত থেকে এটা কার্যকরী হবে, এবং এটা ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ নেই। ঠিক আছে, এটা আমি যেদিন পাঠাবো সেই দিন থেকেই কার্যকরী হবে, সেই মুহূর্ত থেকে। আমরা আরো অনেক খুশি হতাম না, সেটা করা গেল না, সেটা করা গেল না। তো সেই জন্যে এইসব হলো। তো যাই হোক, এখনো পর্যন্ত যা হয়েছে হয়েছে। ঠিক আছে, আপনারা অনেকক্ষণ প্রতীক্ষা করছেন, আপনাদের প্রতীক্ষা করার ছিলামও। আমার শরীরটাও খুব ভালো নয়। তো ঠিক আছে, শনিবার, সোমবার, বুধবার দেখা হবে, মঙ্গলবার দেখা হবে 1:30টার সময়। কালকে আমি যাবো, ওই ছোট্ট একটা অর্ডার করে দিয়ে চলে আসবো, যেটা কোনো বিচারের বিষয় নয়, শুধু মামলাগুলো আমার লিস্ট থেকে ছেড়ে দেবো, ওইটুকু আউট অফ লিস্ট। ঠিক আছে, আমি আবার মিডিয়ার কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন, এখনো দাঁড়িয়েছেন, তাতে আমি সত্যিই অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের মিডিয়ার কাছে, বাংলা এবং সর্বভারতীয় মিডিয়ার কাছে। দুর্নীতির বিরুদ্ধে আপনারা সবসময় থাকুন। এই প্রশ্নের উত্তর, কোনো প্রশ্নের উত্তর দেবো না, কোনো প্রশ্নের উত্তর আর দেবো না। ঠিক আছে, পরশু মঙ্গলবার বেলা 1:30, মাস্টারদা, সূর্য সেন। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই।
সব প্রশ্নের উত্তর 25 মিনিটের একটা দীর্ঘ সাক্ষাৎকারে এবিপি আনন্দে তিনি দিয়েছেন। আপনারা জানেন দুটোই এই অনুষ্ঠান সেই এক্সক্লুসিভ সাক্ষাৎকার থেকে শুরু করেছিলাম। আবার বলছি, এখনো পর্যন্ত যা খবর, মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপি দলে যোগ দেবেন। তিনি পদত্যাগ করবেন মঙ্গলবার। বৃহস্পতিবার তিনি সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের সঙ্গে বিজেপি অফিসে গিয়ে যোগ দেবেন, এরকম খবর। এবং তিনি তমলুক কেন্দ্র থেকে সম্ভবত প্রার্থী হতে চলেছেন। আবার বলছি, রাজনীতি সম্ভাবনার শিল্প, সেই জন্য এই সম্ভবত শব্দটা আমি যোগ করলাম। আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গেরুয়া পাঞ্জাবি কি কোনো ইঙ্গিতবাহী আমি জানি না, গেরুয়া রংটা দেখলাম সেই জন্য প্রশ্নটা তুললাম। আমি এইখানে নিঃসন্দেহে এর পরে যেখানে আসতে চাইব, আবার বলছি সাম্প্রতিককালে নিঃসন্দেহে বিরল, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, কিন্তু ভারতীয় ইতিহাসে একাধিকবার বিচারপতিদের এইভাবে বিচারপতির আসন সেরে রাজনীতিতে এসেছেন। এমনকি বাহারুল ইসলাম, যিনি রাজনীতিবিদ থেকে বিচারপতি হয়েছেন, আবার বিচারপতি থেকে রাজনীতিবিদ হয়েছেন 60-এর দশকে গত শতাব্দীর, সেটাও আমরা দেখেছি। আমি দ্রুত একবার এই ইতিহাসের কোথায় কোথায় বিচারপতিরা রাজনীতিতে এসেছেন, অথবা রাজনীতি থেকে বিচার ব্যবস্থায় যোগ দিয়েছেন, অথবা বিচার ব্যবস্থা থেকে রাজনীতিতে এসেছেন দেখাবো। এবার দেখুন, যতদিন আমি জজ হিসেবে কাজ করব, আর যখন জজ হিসেবে কাজ করব না, তখন যখন বাইরে থাকবো অন্য কিছু হিসেবে কাজ করব, আমি যে কোনো দুর্নীতির বিরুদ্ধে সরব হব। 21-এর বিধানসভা ভোটের আগে এক গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগদানের জল্পনা সারা দেশে তোলপাড় ফেলে দিয়েছিল। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। শেষ অবধি সেই জল্পনা সত্যি হয়নি। তবে এবার লোকসভা ভোটের আগে আরেক গঙ্গোপাধ্যায় রাজনীতিতে নেমে বড়সড় চমক দিতে চলেছেন। তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে যে দলে যোগদানের জল্পনা তৈরি হয়েছিল, বড় অঘটন না ঘটলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই বিজেপিতেই যোগ দিতে চলেছেন বলে তার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। আদালত থেকে রাজনীতিতে আসার নজির অবশ্য এর আগেও রয়েছে বিস্তর। এম থিপসে, বিজয় বহুগুণা, এম রামা জোয়েলস, রাজিন্দার সাচার, তালিকাটা দীর্ঘ। বিচার বিভাগ থেকে রাজনীতিতে আসা বহু নাম নিয়ে অনেক বিতর্কও হয়েছে, যেমন বাহারুল ইসলাম। বিচারপতি বাহারুল ইসলাম ছিলেন কংগ্রেসের সদস্য। 1962 এবং 1968 সালে তিনি রাজ্যসভা নির্বাচিত হন। 1972 সালে রাজ্যসভা ইস্তফা দিয়ে ফের গুজরাট হাইকোর্টের বিচারপতি পদে যোগ দেন। অবসরের 9 মাস পর তিনি ফের সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন। 1983 সালে দুর্নীতির মামলায় তার একটি রায় তদানীন্তন কংগ্রেস শাসিত বিহারের মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রর পক্ষে যায়। 1983 সালেই বাহারুল ইসলাম কংগ্রেসের মনোনীত সদস্য হিসেবে রাজ্যসভায় যান। এরকম আরেকটি নাম হলো KS হেগড়ে। 1935 সালে তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন। 1952 এবং 1954 সালে দুবার রাজ্যসভায় নির্বাচিত হন। পরে আবার রাজ্যসভায় ইস্তফা দিয়ে প্রথমে মাইসোর হাইকোর্টের বিচারপতি এবং তারপর সুপ্রিম কোর্টের বিচারপতি হন। 1973 সালে বিচারপতি KS হেগড়ে বিচারপতি JM শেলট এবং বিচারপতি N গ্রোভারকে টপকে বিচারপতি N রায়কে প্রধান বিচারপতি করা হয়। এরপরই এই তিনজন বিচারপতি পদে ইস্তফা দেন। 1977 সালেই বিচারপতি KS হেগড়ে জনতা পার্টির টিকিটে ভোটে দাঁড়ান। 1977 সালে তিনি লোকসভার স্পিকার হন। জনতা পার্টি ভেঙে যাওয়ার পর KS হেগড়ে বিজেপিতে যোগ দেন। 1980 থেকে 1986 অবধি বিজেপির সহসভাপতি ছিলেন। 1984 সালে লোকসভা ভোটে দাঁড়ালেও হেরে যান। বিজেপির আইনজীবী নেতা, দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি একবার বলেছিলেন, অবসরের পরে নতুন পদ পাওয়ার আকাঙ্ক্ষা বিচারপতিদের অবসরের আগের রায়কে প্রভাবিত করে। এটা বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে বিপজ্জনক। পরে মোদী সরকারের জমানায় বিচারপতিরা অবসর নেওয়ার পরই তাদের বিভিন্ন সরকারি পদ পাইয়ে দেওয়া নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। অনেকেই অভিযোগ করেছেন, এর ফলে বিচারপতিদের একাংশের মধ্যে অবসরের আগে সরকারের পক্ষে গুরুত্বপূর্ণ রায় দেওয়ার প্রবণতা বেড়েছে কিংবা আরও বাড়বে। 2024-এর 27শে ফেব্রুয়ারি লোকপালের চেয়ারপারসন নিযুক্ত করা হয় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AM খানউইলকারকে। আর্থিক 9/6 প্রতিরোধ আইনে ইডির যেসব ক্ষমতা নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল, অবসরের ঠিক আগে তাতেই শিলমোহর দেয় বিচারপতি খানউইলকারের নেতৃত্বাধীন বেঞ্চ। 2002-এর গুজরাট হিংসায় নিহত কংগ্রেস নেতা আহসান জাফরির স্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা করেছিলেন, তাও খারিজ করে দিয়েছিলেন এই বিচারপতি খানউইলকারই। 2019 সালের অগস্টে আর্থিক 9/6 প্রতিরোধ আইন অ্যাপিলেট ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে মোদী সরকার নিয়োগ করে দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুনীল গৌরকে, যিনি অবসরের আগে কংগ্রেস নেতা P চিদম্বরমের আগাম জামিন খারিজ করে দিয়েছিলেন। 2022 সালে মোদী সরকার নয়াদিল্লি ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন সেন্টারের চেয়ারপারসন নিযুক্ত করে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি হেমন্ত গুপ্তকে, যিনি কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার পক্ষে রায় দিয়েছিলেন।
সিবিআই প্রধান পদে রাকেশ আস্থানার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলার মামলা খারিজ করেছিলেন সুপ্রিম কোর্টের যে বিচারপতি, সেই আর.কে. আগরওয়ালকেই অবসরের পরে জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের চেয়ারম্যান করে মোদী সরকার। বিচারপতি আদেশ কুমার গোয়েল যেদিন সুপ্রিম কোর্টের পদে অবসর নেন, সেদিন সন্ধ্যায় তাকে জাতীয় পরিবেশ আদালতের চেয়ারপারসন নিযুক্ত করে মোদী সরকারই। সুপ্রিম কোর্ট থেকে অবসরের পরই মোদী সরকার প্রধান বিচারপতি পি সদাশিবমকে কেরলের রাজ্যপাল নিযুক্ত করে, যা নজিরবিহীন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, আদালতের যে বেঞ্চ সোহরাবুদ্দিন শেখ এনকাউন্টার মামলায় অমিত শাহের বিরুদ্ধে দায়ের দ্বিতীয় এফআইআর খারিজ করে দিয়েছিল, তার সদস্য ছিলেন এই বিচারপতি সদাশিবম। ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের 5 বিচারপতির বেঞ্চ। তার মধ্যে তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অবসর নেওয়ার পরপরই তাকে মনোনীত সদস্য হিসেবে রাজ্যসভায় পাঠানো হয়, যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বিচারপতি অশোক ভূষণকে জাতীয় কোম্পানি আইন আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ করা হয়। বিচারপতি এস.এ. নজিরকে অবসরের পর রাজ্যপাল হিসেবে নিয়োগ করে মোদী সরকার। এই বেঞ্চের সদস্য শরদ অরবিন্দ বোবডে পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হন। তিনি একবার নাগপুরে গিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখাও করেছিলেন। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দিয়ে রাজনীতিতে নামার পর বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে বিতর্ক আরও জোরালো হতে পারে বলেই মত রাজনৈতিক মহলের। এবিপি আনন্দ। বিশ্বনাথের কাছে আসবো। বিশ্বনাথ, এক হচ্ছে যিনি পরিষ্কার অন ক্যামেরা তৃণমূল কংগ্রেসের নাম নেননি, উল্টো দিকে সম্ভাবনার দিক থেকে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস তিনটে সম্ভাবনা সেই অর্থে উনি উড়িয়ে দিচ্ছেন না। কোন দলে যোগ দিলে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক দিক থেকে সবথেকে বেশি লাভ আজকের দিনে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে? রাজনীতিতে লাভ লোকসানটা তো দুটো তিনটে দিক থেকে দেখা হয়। একটা হলো যে তার পজিশনের দিক থেকে দেখা হয়, একটা আদর্শগত ভাবনাগত জায়গা থেকে দেখা হয়। অভিজিৎবাবু যেভাবে বক্তব্য রাখছেন, বিভিন্ন বক্তব্য রেখেছেন, এবং তার বাড়িতে আপনি যখন ইন্টারভিউটা নিয়েছিলেন চিন্তার বিষয়টাকে, যে কোটেশনটা ছিল ঋত্বিক ঘটকের সেই বিখ্যাত কোটেশনটা, ভাবো ভাবা প্র্যাকটিস করো, ফলে এই ভাবা প্র্যাকটিস করার জায়গাটা বামপন্থীদের জায়গা থেকে অনেক মানে জোরালো। কারণ বামপন্থীরা ভাবায়, তারা রাজনীতির মধ্যে ঢোকে না, তারা দায়িত্ব নেয় না, কেন্দ্রের সরকারের যায় না, ঐতিহাসিক ভুল করে, জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করেন না, কিন্তু তারা ভাবান। এই ভাবার জায়গা থেকে যদি বলি তাহলে অভিজিৎবাবু ভাবার জায়গা পাবেন বামপন্থী রাজনীতির মধ্যে। এইবার যদি অন্য দিক থেকে একটা ওনার মধ্যে একটা উদার লিবারাল মন আছে, একটা কনস্টিটিউশনাল মাইন্ড আছে। এই কনস্টিটিউশনাল এবং লিবারাল মনের জায়গা থেকে যদি বলি তাহলে কংগ্রেস একটা মধ্যমপন্থী দল, সে অ্যাবজর্ব করতে পারে অনেক কিছু, অর্থাৎ অনেক বিষয় ভাবনা চিন্তাগুলোকে নিয়ে চলতে পারে কংগ্রেস দল। সেই জায়গা থেকে মানে কংগ্রেস দলের মানে বলা যায় যে অনেক ভাবনা চিন্তার একটা কনভার্জেন্ট পয়েন্ট হলো কংগ্রেস দল। সুতরাং সেই জায়গা থেকে অভিজিৎবাবু যে উদার মনের মানুষ, সেখানে কংগ্রেস দলের ভাবনা চিন্তা তার অনেকটা কাছাকাছি চলে যাবেন উনি। কিন্তু ভাবনা কতটুকু করতে পারবেন সেটাও নিয়ে প্রশ্ন কংগ্রেস দলের মধ্যেও আছে, কারণ ওখানে পরিবারতন্ত্র একটা গুরুত্বপূর্ণ, সেই পরিবারতন্ত্রের বাইরে যেতে পারে। এইবার হলো থার্ড, যেটা বিজেপির জায়গা থেকে যদি দেখি, বিজেপির জায়গা থেকে দেখলে ওনার এই মুহূর্তে দুটোই লাভ আছে। মানে কংগ্রেস এবং বামেদের ক্ষেত্রে আমি বলতে পারছিলাম না যে পজিশনাল লাভ আছে, কারণ এই মুহূর্তে কংগ্রেস বিপক্ষে আছে, ক্ষমতায় না আসার সম্ভাবনাই বেশি, আর বামেদের তো ক্ষমতায় আসার সম্ভাবনাই নেই, ফলে পজিশনের কোনো লাভ হবে না। কিন্তু বিজেপির জায়গা থেকে পজিশনের লাভ আছে। ধরুন উনি যদি সাংসদ হন, তার মানে প্রথমত বলবো যে বিজেপির লাভও উল্টো দিক থেকে আছে। বিজেপি এই ধরনের মানে বিশিষ্ট ব্যক্তিদের যদি পান, বিচারপতির মতন ব্যক্তিত্ব পান, তারপরে যদি দেখা যায় এনএসজি কমান্ডোর মতন ব্যক্তিত্ব পান, কোনো শিল্প সাহিত্যিক ব্যক্তি পান, বিজেপি যে বাঙালি কালচারের সাথে সম্পৃক্ত, অবাঙালিদের পার্টি, এই তকমাটা ভাঙবে এবং মধ্যবিত্ত বাঙালির মধ্যে অ্যাকসেপ্টেবিলিটি বাড়বে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকসেপ্টেবিলিটি কখন বাড়লো? যখন নাগরিক জীবনের মানুষরা যুক্ত হতে লাগবেন। একের পর এক সিঙ্গুর নন্দীগ্রামে যখন সাধারণ কবি সাহিত্যিকরা যুক্ত হলেন মমতার সাথে, তখন মমতার গ্রহণযোগ্যতা আরও বেশি বাড়লো কাছে। ঠিক একইভাবে অভিজিৎবাবুর ক্ষেত্রেও গ্রহণযোগ্যতা বাড়বে, এবং একই সাথে যুক্ত হলে বিজেপির গ্রহণযোগ্যতা বাড়বে মধ্যবিত্ত শিক্ষিতর মধ্যে। এবং একই সাথে আপনাকে বলছি যে কোনো মানে ধরুন যদি বিজেপির সাংসদ উনি হন, তাহলে কিন্তু আমি বলবো যে কেন্দ্রের মন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে ওনার। কারণ যে কয়েকজন সাংসদ পশ্চিমবাংলা থেকে নির্বাচিত যদি বিজেপির হয়, তার মধ্যে সবচেয়ে শিক্ষিত এবং মানে বলা যায় কেন্দ্র রাজ্য সর্বস্তরের গ্রহণযোগ্য মানে এমপি হিসাবে, সাংসদ হিসাবে কিন্তু তিনি থাকবেন। এবং এমন হতেই পারে যে কেন্দ্রের মানে ন্যায় বিচার দপ্তরের দায়িত্ব যদি তিনি পান, অর্থাৎ আইন দপ্তরের দায়িত্ব যদি পান, আমি অন্তত অবাক হব না। এবং একই সাথে আপনাকে বলবো যে রাজনীতি সম্ভাবনার শিল্প,
আজকে অভিজিৎ বাবুকে যেভাবে আপনি দেখছেন, বিজেপির রাজনীতির মধ্যে যদি নিজেকে যুক্ত করে নিতে পারেন, তাহলে কিন্তু আমি বলছি যে 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ হয়ে গেলে, পশ্চিমবাংলায় বিজেপির চিফ মিনিস্টারের মুখ হয়ে গেলে আমি অন্তত অবাক হব না একজন বিশ্লেষক হিসেবে। বেশ, আমি উল্টো দিক থেকে বলি যে তার এই মুহূর্তে যা শুনছি যে সাংবাদিক সম্মেলনে তিনি বিজেপিতে যোগ দেবেন, তার ডান দিকে এবং বাঁ দিকে যারা থাকবেন, এই যে আপনার শেষ বাক্যটা যে বিজেপির মুখ হয়ে গেলে আশ্চর্য হবেন না, তো তাতে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারের আপত্তি থাকবে না? দেখুন, একটা জিনিস সুকান্তর ব্যাপারে আমি বলতে পারি যে সুকান্তকে দল যেভাবে চালাবে সেই তার বাইরে সুকান্তর কোনো ভূমিকা নেই। এবার ব্যক্তি শুভেন্দুর একটা বিরাট ভূমিকা আছে, ব্যক্তি শুভেন্দুর গুরুত্ব আছে এবং তার জনমোহিনী ক্ষমতাও আছে এবং কিছুটা মানে একটা বেশ ভালো পপুলারিটিও আছে। দেখুন, মানে শেষ বিচারে কিন্তু আমি বলছি বিজেপি দলের আরএসএস এর সিলমোহর খুব ইম্পর্টেন্ট। মানে আপনি বিজেপির যদি মানে চিফ মিনিস্টার হিসেবে আপনাকে প্রজেক্ট করে, আরএসএস নাগপুরের সিলমোহর চাই আপনার। সেই সিলমোহর যদি না থাকে তাহলে আপনি যতই জনভিত্তি হন না কেন, আপনি কিন্তু চিফ মিনিস্টার প্রার্থী হতে পারবেন না। ফলে অভিজিৎবাবু যদি আরএসএস এর সাথে সম্পৃক্ত হতে পারেন, এবং যেটা আমি মনে করি যে অভিজিৎবাবুর মতন মানুষকে আরএসএস নিশ্চয়ই গুরুত্ব দেবে, মন ভগবতের মতো মানুষ নিশ্চয়ই ওনার পেছনে থাকবে। ফলে সেই ক্ষেত্রে উনি যদি মানে ডেলিভার করতে পারেন, এটা নির্ভর করবে। দেখুন, রাজনীতি খুব কঠিন জায়গা। আবার বলছি, আপনার কথাই কোট করে যে সম্ভাবনার শিল্প, একাধিক প্রতিক্রিয়া এই মুহূর্তে আসতে শুরু করেছে। খানিকক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম যে চাকরি প্রার্থীরা তারা মাননীয় বিচারপতির এই সিদ্ধান্তের পর ঠিক কি বলছেন। এখন দেখাবো মাননীয় বিচারপতি চাকরি প্রার্থীদের আমাদের দেয়া একান্ত সাক্ষাৎকারে, দীর্ঘ একান্ত আধ ঘন্টার সাক্ষাৎকারে চাকরি প্রার্থীদের নিয়ে ঠিক কি বলছেন। তারপর সোমা দাস, সেই ক্যান্সার আক্রান্ত শিক্ষিকা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একটি স্কুলে তিনি গর্বিত বাংলার শিক্ষিকা, তিনি কি বলছেন। কিন্তু সবার আগে দেখাবো চাকরি প্রার্থীদের নিয়ে মাননীয় বিচারপতি কি বলছেন, দেখুন। যারা ময়দানে বসে আছেন, যারা চাকরি প্রার্থী, যারা সুবিচার চান, যারা হয়তো আশা করেছিলেন যে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বছরের আরও কিছুদিন তিনি বিচারপতি পদে থাকবেন এবং তারা আরও কিছু সুবিচার পাবেন, তাদের উদ্দেশ্যে এই মুহূর্তে কি বলবেন স্যার? তাদের উদ্দেশ্যে খুব বেশি কিছু বলার আমার নেই, কারণ আমি বিচারপতি হিসেবে যে অসহায় মানুষগুলোর জন্যে যে অ্যাডভাইস তাদেরকে দিতে পারতাম, যে আপনি লিগ্যাল এডে যান, বা কোনো আইনজীবী হয়তো ওখানে আছেন, তাকে বলতাম এই তুমি এনার কেসটা দেখো, দেখে এনাকে কি করতে হবে সে ব্যবস্থা করো। এইভাবে আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম। এটা একেবারেই ব্যতিক্রমী। আমি আমার 23-24 বছরের আইনজীবী জীবনে এরকম কোনো বিচারপতি এরকম কোনো কথা বলছেন বা অসহায়ের পাশে দাঁড়াচ্ছেন এটা আমি দেখিনি। আর বিচারপতি হওয়ার পরে কোন কোর্টরুমে কি হচ্ছে আমি তো দেখতে পাই না, সেটা আমি বলতে পারবো না। তবে আমি মনে করেছি যে আমার দেশের মানুষ অত্যন্ত অসহায়, এমনকি পড়াশোনা জানা মানুষও যখন কোনো আইনি সমস্যায় পড়েন তারাও খুব অসহায় বোধ করেন। তো তাদেরকে যতটা আমি পেরেছি আমার বোধ বুদ্ধি অনুযায়ী আমি আমার ক্ষমতার মধ্যে থেকে করেছি এবং বলেছি। সেটা তো আর আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আশা করব তারা, আদালতের অন্যান্য অনেক বিচারপতি আছেন, তাদের কাছ থেকে এই সহযোগিতাটা পাবেন। আশা করা ছাড়ার কি উপায় আমার আছে। খানিকক্ষণ আগে এই অনুষ্ঠান যখন শুরু করেছিলাম সরাসরি চাকরি প্রার্থীরা কি বলছেন দেখিয়েছি। আরও কিছু চাকরি প্রার্থীর সঙ্গে আমরা যোগাযোগ করেছি, কি বলছেন তারা মাননীয় বিচারপতির এই সিদ্ধান্ত নিয়ে দেখাবো। ওনার কাছ থেকেই শিক্ষা দুর্নীতির সমস্ত জিনিস সবার সামনে উনি তুলে ধরেছেন। তো বলতে পারি উনি স্বেচ্ছায় যখন অবসর নিচ্ছে, এটা আমাদের মতো যারা দুর্নীতির শিকার তাদের খুব ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ তবে তিনি যে ধরনের মানুষ, আমরা চাইবো তিনি সব সময় দুর্নীতির বিরুদ্ধে যেরকম আইনি দিক থেকেও সহায়তা করেছেন, যে কোনো মঞ্চ থেকে দুর্নীতির বিরুদ্ধেই লড়াই করবেন, এটাই আশা রাখি। এটা আমাদের ক্ষেত্রে, আমাদের মতো বেকার ছেলেদের ক্ষেত্রে যারা দুর্নীতির শিকার হয়েছে তাদের জন্য একটা বড় ক্ষতি। উনি দুর্নীতি যে হয়েছে তিনি প্রথম উজাগর করেছিলেন। খানিকক্ষণ আগে সোমা দাসের কথা আপনাদের বলছিলাম। আনন্দবাজার পত্রিকায় সেই খবর প্রকাশিত হয়েছিল। মাননীয় বিচারপতি কাগজ পড়ে
ডেকে পাঠান সোমা দাসকে, বলেন যে আপনি ক্যান্সার আক্রান্ত, কোথায় আপনার কোনো চাকরির ব্যবস্থা করব। সোমা বলেন যে আমি শুধুমাত্র শিক্ষকের চাকরি করব এবং এছাড়া অন্য কোনো চাকরি করব না। তিনি তখন রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন যে সোমা দাসকে যদি চাকরির বন্দোবস্ত করা যায়। আজকে এই রাজ্যের একটি স্কুলে সোমা দাস বাংলার শিক্ষক। আমি বলছি এই সিদ্ধান্তের পর আমরা সোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। মাননীয় বিচারপতির এই সিদ্ধান্ত নিয়ে সোমা কি বলছেন দেখাবো। আমরা জাজ হিসেবে ওনাকে দেখেছি অত্যন্ত একজন সৎ, নির্ভীক মানুষ এবং তার সঙ্গে জনদরদি। কারণ আমার মতো অনেক সাধারণ মানুষকে সাহায্য করেছেন, তাদের উপকার করার চেষ্টা করেছেনও। সেখানে রাজনীতি যদি তিনি আসেন, সেখানে রাজনীতির সঙ্গে একটা সাধারণ মানুষের খুব গভীর সম্পর্ক। সেখানে সেই জায়গা থেকে আমি ভাববো হয়তো তিনি কোনো সাধারণ মানুষের উপকার করতে পারবেন, যেটা বিচারকের আসন থেকেও যতটা করতে পারেনি, সেটা রাজনীতিতে যোগদান করে যদি তিনি কোনো করতে পারেন, সেটা আমরা আশা অবশ্যই রাখতে পারি, একটা ভালো দিক সেটাই। আমি এইখান থেকে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে উত্থান, তার আইনজীবী সত্তা এবং তারপর তিনি তার বিচারক সত্তা, একটার পর একটা রায়, আমি দ্রুত একবার তাঁর কেরিয়ার গ্রাফটা আপনাদের সামনে রাখবো। তৃণমূল বলে কিছু আমার কাছে নেই। আমার কাছে আছে দুর্নীতি বা দুর্নীতির না থাকা, এই দুটো। এর বাইরে তো আর কিছু আমি দেখি না। যখন এই ধরনের মামলা আমি বিচার করতে বসি, তখন আমি দেখতে চাই যে হয় দুর্নীতি আছে কিনা, আর নয় দুর্নীতি সেখানে নেই কিনা। এই তো ব্যাপার। গত কয়েক বছর ধরে এই লক্ষ্যে যিনি অবিচল, তার নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এতদিন ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। এবার সেই পদে ইস্তফা দিয়ে রাজনীতিতে নাম লেখাতে চলেছেন বলে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। চাকরির দাবিতে যারা বছরের পর বছর আন্দোলন চালাচ্ছেন, তাদের কারো কাছে তিনি মাসিহা, কারো কাছে ঈশ্বর তুল্য। আমাদের কোন আইনি জটিলতা নেই, যিনি মন্ত্রীকে সময় বেঁধে সিবিআই কাছে পাঠাতে পারেন, যিনি মন্ত্রীর অযোগ্য মেয়ের চাকরি কেড়ে যোগ্য প্রার্থীকে দিতে পারেন, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে সিবিআই ইডির দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত বলে নির্দেশ দিতে পারেন। আইনের জগতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইনিংস শুরু করেছিলেন আইনজীবী হিসেবে। প্রায় 10 বছর তিনি আইনজীবী হিসেবে কাজ করেন। যে এসএসসি মামলায় বিচারপতি হিসেবে ঐতিহাসিক সব নির্দেশ দিয়েছেন, দীর্ঘদিন সেই এসএসসির আইনজীবী ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ন্যাশনাল ইন্স্যুরেন্সের মতো গুরুত্বপূর্ণ মামলা লড়েছিলেন আইনজীবী হিসেবে। 2018 সালের 2 মে কলকাতা হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2020 30 জুলাই থেকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে কাজ শুরু করেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পড়াশোনা মিত্র ইনস্টিটিউশনে। পড়াশোনা শেষে WBCS অফিসার হিসেবে পোস্টিং ছিল উত্তর দিনাজপুরে, কিন্তু দুর্নীতির সঙ্গে আপোষ করবেন না বলেই সেই চাকরি ছেড়ে দেন। তারপর আইনজীবী হিসেবে প্র্যাকটিস এবং শেষমেশ বিচারপতি হিসেবে কেরিয়ার শুরু। এবার সেই পথ ছেড়ে রাজনীতির দিকে পা বাড়াচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবিপি আনন্দ। প্রত্যাশিতভাবেই শাসক দলের তরফ থেকে আক্রমণ আসছে। ফিরহাদ হাকিম এই সিদ্ধান্ত নিয়ে তিনি কি বলছেন দেখব। আমার মনে হয় এটা যদি না করতেন ভালো হতো, কারণ জুডিশিয়ারির একটা আলাদা সম্মান আছে এবং জাজদের আমরা ভগবানের পরেই দেখি। তার ব্যক্তিগত ভাবে তিনি কি চাইছেন আমি জানি না, কিন্তু এটার আমরা সবসময় প্রতিবাদ করি যে যেরকম ধরুন বাবরি মসজিদ কেস রায় দেওয়ার পরে চিফ জাস্টিস রাজ্যসভার মেম্বার হয়ে যান, তার আরেকজন জাস্টিস তিনি অন্ধ্রপ্রদেশের গভর্নর হয়ে যান। এটাতে আস্তে আস্তে কি হবে, মানুষের উপর জুডিশিয়ারির যে আস্থা, সেই আস্থাটা নষ্ট হয়ে যাবে। জুডিশিয়ারি তার নিজের একটা সম্মান নিয়ে থাকা উচিত বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয়। আমি শুভময়দার কাছে যাব। শুভময়দা, এক হচ্ছে যে বাংলার রাজনীতিতে একসময় যথেষ্ট সমালোচিত হয়েছে এই শব্দবন্ধ যে অভিজাততন্ত্র, ব্যারিস্টোক্রেসি,
ব্যারিস্টার না হলে বাংলার রাজনীতিতে সফল হওয়া যায় না। সেইখান থেকে পরবর্তীকালে গত 10, 15, 20 বছরে একটা মানে আমি বলছি অভিজাত সম্প্রদায় বাদ দিন, শিক্ষিত বাঙালি ওরে বাবা রাজনীতিতে যাব, এই একটা মানসিকতা কাজ করছিল, যার ফলে কৃতি, পেশাদার, সফল মানুষের সংখ্যা, রাজনীতিতে যোগ দেওয়ার সংখ্যা যথেষ্ট কমে এসেছিল। অভিজিৎ বাবুর এই জয়েনিং কি কোথাও একটা, যে রাজনৈতিক দলেই তিনি যান, আবার বলছি আমাদের কাছে খবর তিনি বিজেপিতে এবং 7 তারিখ যাচ্ছেন তমলুকের বিজেপির প্রার্থী হবেন, কিন্তু কোথাও এই ভাবনাটার একটা মানে চেঞ্জ, একটা পরিবর্তন শুরু হবে এখান থেকে? দেখুন সৌম্যবাবু, যেটা মূল গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রাজনীতিতে কখন কে নেতা হবেন কেউ জানে না। অর্থাৎ এটা সত্যিই তো একেবারে সাধারণ কৃষক থেকে শুরু করে একেবারে দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হয়েছেন, এই উদাহরণ রাজনীতিতে আছে। কিন্তু একই সঙ্গে ভারতের যে রাজনীতি এবং স্বাধীনতার পর থেকে আপনি যদি দেখেন জওহরলাল নেহেরুর কথা, তিনি কার সঙ্গে গিয়ে কথা বলছেন না? প্রশান্ত চন্দ্র মৌলনবিশের সঙ্গে। অর্থাৎ ভারতের যে জগৎটা, সেই জগতে কিন্তু একাডেমিশিয়ানরা যারা পড়াশোনা করেছেন, যারা জজ, উকিল, তারা কিন্তু একটা বড় তাদের কন্ট্রিবিউশন, তাদের অবদান রেখেছেন রাজনীতির জগতে। এইবার ক্রমাগত যে দিকটায় আমরা যাচ্ছি সেটাই কিন্তু এটা একেবারে পরিষ্কার। তাতে আজকের কেন্দ্রের শাসক দল, রাজ্যের শাসক দল যতই বিরক্ত হন, আমরা যাদেরকে আগে লোকসভায় বা বিধানসভায় দেখতাম সেখান থেকে আমরা অনেকটা সরে এসেছি। আমাদের লোকসভাতেও যে ধরনের আলোচনা হয় বা বিধানসভাতেও যে ধরনের চোর চোর স্লোগান ওঠে, এই জায়গাটা থেকে আমরা সরে আসছি। যে বিশেষ করে বামপন্থীদের মধ্যে যে নেতারা কথা বলতেন লোকসভায় বা রাজ্যসভায় দাঁড়িয়ে, তাদের কথা ইতিহাস হয়ে আছে। আজকেও যদি দেখেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন কথা বলেন, তখন সত্যিই কি তিনি যে ভাষায় যতটা ভালো কথা বলেন, বা মহুয়া মৈত্র যেভাবে কথা বলেন, চটজলদি যারা বিভিন্ন জগৎ থেকে রাজনীতিতে এসেছেন তারা কি ততটা ভালোভাবে কথা বলতে পারেন? সেই জায়গায় অভিজিৎ বাবুর মতন একজন মানুষ যদি রাজনীতিতে আসেন, তাহলে রাজনীতিতে ভ্যালু এডিশন হবে, এটা একেবারে পরিষ্কার। এবং শিক্ষিত মানুষ কিন্তু সাধারণভাবে স্বৈরাচারী কম হয়। উল্টো দিকের ব্যতিক্রমী উদাহরণ মুসলিনি আছেন, কিন্তু তার বাইরেও সাধারণভাবে শিক্ষিত মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমার মনে হয় অভিজিৎ বাবু আমাদের গণতন্ত্রকে পুষ্ট করবেন। একদম। আমি শুভমাদার প্রথম লাইনে বিশ্বনাথদার কাছে আসবে। এক হচ্ছে আইনি পেশা থেকে রাজনীতির ময়দানে এসে কিন্তু ব্যর্থতাও আমরা দেখেছি। আমাদের সংবিধানের অন্যতম রচয়িতা B.R. আম্বেদকর সাহেব, তিনি একেবারে লোকসভা ভোটে লড়ে দুবার কংগ্রেসের কাছে পরাজিত হয়েছিলেন। আচ্ছা, আবার উল্টো দিকের উদাহরণ কেজরিওয়াল, যিনি একেবারে মানে আমলা হিসেবে চাকরিতে ইস্তফা দিয়ে আন্না হাজারের সঙ্গে মঞ্চে, এটা তো আমাদের চোখের সামনে, আমাদের সাংবাদিকতার সময় রেভিনিউ অফিসার থেকে উঠলেন এবং আজকে তার রাজনৈতিক সাফল্য ঈর্ষণীয়। দু রকমের উদাহরণ তো আছে। একদম। কিন্তু প্রথম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, যে গণতন্ত্র চলে না মধ্যবিত্তের মূল্যবোধের উপর। মানে পৃথিবীর যে কোনো দেশে গণতন্ত্র যে সফল যেখানে হয়েছে বা আমাদের দেশেও যেখানে ছিল, সেখানে মধ্যবিত্ত শিক্ষিতের যে চালিকা শক্তি, সেইটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছিলাম। সত্যি বলতে কি, যে হয়তো 1-2 নেতা মধ্যবিত্ত শিক্ষিত থাকেন, আর বাদবাকি যদি আপনি মধ্যস্তর বা একেবারে নিম্ন স্তরে দেখেন, তাহলে আপনি কার্যত দেখবেন অশিক্ষা, কুশিক্ষা, গাজোয়ারি এবং পেশি শক্তির উপরে মানে গণতন্ত্রটা চলছে। মানে যে যত আমাকে বিরোধী শূন্যভাবে ভোটে জেতাতে পারবে, সে তত বড় নেতা হিসাবে হচ্ছে, মানে চলছে। এবং সেই কারণেই গুড় বাতাসা সন্দেশের এত গুরুত্ব রাজনীতিতে আছে। অভিজিৎ বাবুর মতন মানুষরা যখন যান, মানে এই ধরনের মানুষরা যদি রাজনীতিতে আসেন, প্রথমত অন্য পেশার মানুষরাও উৎসাহিত হবেন যে বা অভিজিৎ বাবু গিয়ে, এবং যদি সফল হন তো আরও বেশি মানুষ উৎসাহিত হবে যে না, তাহলে এই রাজনীতিতে গিয়ে কি মানে কিছু ভাবা যায়, মানুষের জন্য কিছু করা যায়। এইটা একটা দিক। আরেকটা দিক হলো একই সাথে যে অভিজিৎ বাবুর মতন মানুষরা অতীতে কি একেবারেই আসেন না? হ্যাঁ, এসেছিলেন, কিন্তু তারা বহু ক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত মূল্যবোধের সাথে তাদের দলীয় মতবোধের পার্থক্য এসছে, দলীয় ভাবনা চিন্তার। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, জওহর সরকার। আপনার মনে থাকতে পারে যখন দুর্নীতিগুলো উঠে আসলো, জওহর সরকার কার্যত নিজে মানে এই দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। পরে যদিও তিনি স্যারেন্ডার করে মানে কার্যত দলের ভাবনা চিন্তার সাথে একমত এটা বললেন, কিন্তু এক্সক্লুসিভ ইন্টারভিউ একদম। তার মানে কি, কোনো একটা জায়গায় জওহর সরকারের মতন মানে শিক্ষিত মানুষ, যার রাজনীতিতে আসাই উচিত, তার মূল্যবোধের কিন্তু একটা ধাক্কা খেলো যে ভাই এই আরাবুল মনিরুল্লাহ কি করছে, মানতে পারছিলেন না। ফলে এইটা কিন্তু একটা, এবং শেষ বিচারে কিন্তু আপনি লক্ষ্য করবেন এই মনোরঞ্জন ব্যাপারী বা জওহর সরকারদের শেষ পর্যন্ত স্যারেন্ডার করতে হয়। অর্থাৎ তার ব্যক্তি মূল্যবোধ তুলে রাখো, আগে দলীয় মূল্যবোধের উপরে চলো, আগে ভোটে জেতা, মানে দলের বাইরে গিয়ে কথা বলতে পারবে না। ফলে এইটা কিন্তু অভিজিৎ বাবুকে বুঝতে হবে
যে মানে কতটুকু তিনি ইনফ্যাক্ট বিদ্রোহী। আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে সুগত বসু। তার যা ক্যালিবার, তার কতটুকু তৃণমূল কংগ্রেস কাজে এবং লাগে। যখনই উনি কিছু একটু ভিন্ন বলেছেন, আপনার মনে থাকতে পারে ভিন্ন বলেছেন, পার্টির থেকে সতর্ক করা এবং শেষ পর্যন্ত পার্টির হয়ে বলতে হয়েছে তাকে। মানে আমি বলছি এরকম বারবার আপনি দেখবেন যে ব্যক্তিগত মূল্যবোধের সাথে দলীয় মূল্যবোধের সংঘাত বাধে এবং সেই সংঘাতে অনেকে ছিটকে যায়, রাজনীতি থেকে ছিটকে যায়, পরের বার বলেন আমার নয়। এই যে ধরুন কুণাল এখন বলছে যে আমি কোনো জায়গায় অস্বস্তি পাচ্ছি, আমার বিবেক তাড়না করছে, যখন সাংবাদিকদের বিনা কারণে অ্যারেস্ট করছে, আমার মনে হচ্ছে আমার মতন বিনা বিচারে আমি অ্যারেস্ট করা হচ্ছে তাকেও, ফলে কোনো একটা জায়গায় একটা সংঘাত তৈরি হয়। এই সংঘাতটা অনেকে মানে সমঝোতা করতে পারে, অনেকে সমঝোতা করতে পারে না। অভিজিৎ বাবুকে আমি বলবো যে বৃহত্তম রাজনৈতিক ক্ষেত্রে এসছেন, ব্যক্তি ইচ্ছা, ব্যক্তি মূল্যবোধ গুরুত্বপূর্ণ, সেটা ধীরে ধীরে ইনক্রিমেন্টালি আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনি যদি একদিনের মধ্যেই বিপ্লবী হয়ে ওঠেন, কালকেই কিন্তু বিজেপি আপনাকে ছেটে দিবে এবং তখন কিন্তু আপনাকে ওই টুলের মধ্যে দাঁড়িয়েই বক্তৃতা করতে হবে। আমি দ্রুত একবার সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় যাব। কি বলছেন মাননীয় বিচারপতির এই প্রায় বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়ে? দেখুন, উনি একজন ভালো মানুষ, উনার মতো মানুষ যদি উনি আসেন তার রাজনীতিটা ভালো থাকবে, মানে ভালোভাবে করতে পারবেন। এখন যা নোংরা রাজনীতি চলছে তার থেকে উনার ভালো লোক যদি আসে, আরও ইয়ং জেনারেশন উনাকে দেখে মানে উদ্বুদ্ধ হবে। বিচার ব্যবস্থায় থেকে উনি হয়তো কাজটা করতে পারবেন না, সে থেকে উনি ভালো ডিসিশন আমি বলবো যে ছেড়ে উনি আসছেন, রিজাইন দিয়ে আসছেন। অনেকের মনের ইচ্ছা পূরণ হচ্ছিল যে ওনাকে ভরসা করছিল, এবার এই অবস্থায় উনি হয়তো এর থেকে ভালো কিছু করবেন, এইখানে থেকে পারছে না, আইনের বিচারপতি হিসাবে যে করতে পারছে না সেগুলো অন্য কোনোভাবে করতে চাইছেন। আমার তো মনে হয় উনি বেশ ভালোই কাজ করছেন, আর এরকমভাবে যদি কাজ করতে থাকেন তাহলে আশা করি আমাদের রাজ্যের অনেক কিছুই উন্নতি ঘটবে। কেউই তো দলে দাঁড়ালেই সে তার নিজের মতো করে করতে পারে না, তার জন্য তাকে দলের ওপর মহলের কথা যথেষ্ট পরিমাণে শুনতে হয়। তো এবার সেটা দেখা যাক, সময় সাপেক্ষর ব্যাপার, এবার কি করেন উনি সেটা ওনারই ব্যক্তিগত ব্যাপার। ভালো লোক, অনেস্ট লোক। এখন রাজনীতিতে তো অনেস্টের জায়গা না, রাজনীতিতে এলে পরে অনেকে অনেস্ট লোক এসছে, ভালোই মানুষের জন্য তো ভালোই, বাট কতটা উনি অনেস্ট থাকতে পারবেন সেটাই কথা রাজনীতির ঘোলা জলে। এখন বাংলায় বিচার ব্যবস্থা বলতে বা ছাত্রছাত্রীদের যে ক্ষমতা, সেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছাড়া সম্ভব ছিল না। উনি যেভাবে তাদের সাপোর্ট করেছে এবং আমরা যে দুর্নীতিগুলো দেখেছি তার পিছনে ওনার যে কতটা অবদান আছে, যেন মানে ওনার আইন এই বিচারপতি পদ থেকে সরে যাওয়াটা, এটা আখেরেই আমাদের একটা ক্ষতি। আম জনতার শিয়ালদা স্টেশনের সামনে থেকে আম জনতার প্রতিক্রিয়া আপনাদের দেখালাম। এবার আপনাদের দেখাবো খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে, তৃণমূল নেতৃত্বের সঙ্গে একেবারে সরাসরি সংঘাত, মানে সরাসরি কার্যত আক্রমণের শিকার হয়েছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূল নেতৃত্বের মুখপাত্রদের তরফ থেকে বারবার আক্রমণ তার দিকে ধেয়ে এসেছে। আমি দেবাংশুর প্রতিক্রিয়ায় যাব, কিন্তু তার আগে একবার এই যে সংঘাতের আবহাওয়া মাসের পর মাস, প্রায় বছরের পর বছর চলেছে, দ্রুত তার এক নজরে দেখে নেব। একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? অভিজিৎ গাঙ্গুলির টার্গেট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চরিত্র হনন করার চেষ্টা করছেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ যে কথা বলেছেন সেটা সম্পূর্ণ আইন বহির্ভূত, এখতিয়ার বহির্ভূত। এটা কি ধরনের রাজ্য চলছে, কি ধরনের অ্যাডমিনিস্ট্রেশন আমরা বুঝতে পারছি সকলেই। দেখা যাক কতদিন চলে, কতদিন আইনের মুখোমুখি হয়ে তারা কতদিন এইসব চালাতে পারে। নিয়োগ দুর্নীতি থেকে সন্দেশখালী, নানা ইস্যুতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিশানায় পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল। একটা মহল এই প্রশ্ন তুলছে যে কুন্তল ঘোষের মামলা, যিনি এই মুহূর্তে জেলবন্দি, তার মামলা আপনার কাছে এসছে, কিন্তু সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসবে কেন? একটা মহল এই প্রশ্ন তুলছে। সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসবে কেন? সে তো কুন্তল নিজে তুলেছে, সে তো কুন্তল ঘোষ নিজে তুলেছে। আমার যতদূর মনে পড়ে যে ডকুমেন্ট আমার কাছে প্লেসড হয়েছিল, সেখানে কুন্তল ঘোষের নিজের তোলা নামটা, হয়তো আমার বানানো বা কোথাও থেকে আকাশ থেকে পেড়ে আনা তো কোনো নাম নয়। অভিষেক ব্যানার্জি বলে কি কেউ এক্সিস্ট করেন না পৃথিবীতে নাকি? আমি জানি না কি বলতে চাইছেন আপনারা। কখনো আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়েও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন? এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার অ্যাসেটস কত? সেটা করতে পারবেন?
যে ভাইপো সম্বোধন করে বারবার কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী, সেই ইঙ্গিতপূর্ণ শব্দবন্ধ শোনা গেছে খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখেও। গত বছরের 22শে সেপ্টেম্বর করোনায় মৃতের স্ত্রীর চাকরির দাবি ও আর্থিক সাহায্য সংক্রান্ত একটি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, চোলাই মদ খেয়ে মৃত্যু হলে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। কোভিডে মৃত্যু হলে সেই পরিমাণটা কত? আদৌ কি টাকা দেওয়া হয়? এই প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, কে একটা ভাইপো আছে, তার বাড়ি 4 তলা, কোটি টাকার বাড়ি, কোথা থেকে আসে এত টাকা? আবার সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে ইডি ও কেন্দ্রীয় বাহিনী মার খাওয়ার পরও বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখানেই থামেননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপর এক ধাপ এগিয়ে এজলাসে তিনি বলেন, পুলিশ কি করছিল? পুলিশ কি ঘটনাস্থলে যায়নি? তারপরে তিনি বলেন, রাজ্যপাল কেন ঘোষণা করছেন না? রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। এই বিষয়ে বিচারপতির সংযোজন, তদন্তকারী সংস্থা আক্রান্ত হলে কিভাবে তদন্ত হবে? সন্দেশখালীর ঘটনা প্রসঙ্গে কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেলের উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, শুনলাম আপনাদের লোকেদের মেরেছে, আপনারা কি করছিলেন? ওদের সঙ্গে গুলিবন্দুক থাকে না, চালাতে পারে না? ওই আইনজীবী তখন জানান, ইডির অফিসারদের মেরেছে, 2 জন জখম হয়েছেন। বিচারপতি তখন বলেন, 2 জন অফিসারকে মেরেছে, 200 জনকে পাঠান। পাল্টা কুণাল ঘোষ বলেছিলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছেন তা আপত্তিকর এবং এখতিয়ার বহির্ভূত। বিচারপতির চেয়ারকে উনি অপমান করছেন। ওর উচিত চাকরি ছেড়ে রাজনীতিতে আসা, না হলে প্রধান বিচারপতির উচিত ওকে সতর্ক করা। তৃণমূলের সঙ্গে এই সংঘাতের মাঝেই আবার কখনো কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায়। একবার এক বিচারপতি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবহে একটি মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, কিছু রাজনৈতিক নেতা আদালতের নামে উল্টোপাল্টা বলেন, তাদের শ্রদ্ধা করি না। এরপরে মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন তিনি, বলেন, সুপ্রিমো এমন কথা বলেন না, তাকে দেখেছি বিচারপতিদের সম্মান করেন, খুবই সহজ সরল মানুষ, দায়িত্বশীল রাজনীতিবিদ। অনেক নেতামন্ত্রীও আদালত সম্পর্কে এমন মন্তব্য করেন না। অতীতেও অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে ইতিবাচক মন্তব্যই করতে দেখা গিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। একবার বলেছিলেন, মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন, আমি কেন খারাপ কথা বলবো? আমাকে বলতে বাধ্য করা হচ্ছে। দেখুন, বার্তালাপটা আরও 5 জন বিচারপতি ছিলেন, তাদের সামনেই হয়েছিল। তো আমি ওনাকে বলি যে, ম্যাডাম আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তখন তিনি অবাক বললেন, আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনি আমাদের বিরুদ্ধে এত বলে থেমে যান। আমি তখন বলি, যদি আমি আপনাকে কিছু কথা বলতে পারতাম। তিনি বললেন, না তো এখন তো আর কোনো কথা বলা যাবে না, আপনি আপনার মতো কাজ করুন, আমিও আমার মতো কাজ করি। এবার রাজনীতিতে নামতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, বড়সড় অঘটন না ঘটলে তিনি বিজেপিতেই যোগ দিতে চলেছেন, অর্থাৎ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীত মেরুতে সম্মুখ সমরে। এবিপি আনন্দ। সম্মুখ সমরে দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের মুখপাত্র, তার প্রতিক্রিয়ায় প্রায় সেই রকম। দেখুন, once a political tool always a political tool। আমরা শুরু থেকে বলে এসেছি তিনি রাজনৈতিক গড়ে, আজকে সেটাই প্রমাণ হচ্ছে। তার সমস্ত জাজমেন্ট, সমস্ত অবজারভেশন সেটা তৃণমূল বিরোধী ছিল, সেটা আজকে প্রমাণ হচ্ছে। তিনি ঘোষণা করছেন তৃণমূল বাদে যে কোনো দলে যেতে পারে। আমরা জেনে গেছি উনি বিজেপিতে যাচ্ছেন। আসুন, আমরা আবার বলছি, রাজনীতির ময়দানে আসুন, খেলা রাজনীতির ময়দানে হবে। দেখতে কিসবে কিতনা है तब আগামী মঙ্গলবার জয়েন করবে। আসুন, স্বাগত। ভেতরে থেকে মেঘের আড়াল থেকে লড়াই করছিলেন, এবার সামনে এসে লড়ুন। সমীর দা, রাজনীতির ময়দানে খেলা হবে দেবাংশু। না, দেবাংশুর কাছে তো এটা খেলাই খুব স্বাভাবিক, কারণ ও তো কোনোদিন মানে বিরোধী থাকা অবস্থায় লড়াই করেনি। ও জানে না যে শাসক দলের বিরুদ্ধে কথা বলা এবং শাসক দলের বিরুদ্ধে শাসকের অন্যায়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াটা কত কঠিন কাজ। ওর কাছে তো এটা খেলা, কারণ ও জয়েন করেছে শাসক দল ক্ষমতায় আসার পরে। সুতরাং ও খেলতে খেলতে ওর যেটা খেলা এবং খেলার পরে কী পুরস্কার পায়, কী ট্রফি পায়, সেটা মানুষ দেখবে। কিন্তু আমাদের প্রশ্নটা অন্যখানে, যে এই যে ওনার সম্পর্কে বলা হচ্ছে এবং বারবার বলা হচ্ছে, দুটো দিক আছে। একটু আগে আলোচনা হচ্ছিল আমাদের এখানেই, যে শিক্ষিত মানুষরা আসলে তাদের কোথাও কোথাও কম্প্রোমাইজ করতে হয়, তা নাহলে তো সে টিকতে পারবে না। এটা যেমন ঠিক, আবার প্রকৃত শিক্ষিত মানুষ সে কিন্তু সেই কম্প্রোমাইজ করবেন না, এটাও ঠিক। তা আমাদের এখন দেখার, কেন আমি বলছি, আমি যখন যাদবপুরের কেন্দ্রে দাঁড়িয়েছিলাম, আমার বিপক্ষে ছিলেন টিএমসির মাননীয় ডক্টর সুগত বসু। একদম, সুগতদাকে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি, কারণ আমার সাথে ব্যক্তিগতভাবে অনেক আগে থেকে পরিচয়। তো
সেইখান থেকে দাঁড়িয়ে আমি যখন দেখেছি যে সুব্রতদা নিজে আমার সম্পর্কে একটি বাজে কথা বলেননি, আমরা তো বলিনি কেউ। ইনফ্যাক্ট ওই বোধহয় একটা কেন্দ্র ছিল যেখানে সুজন দা ছিলেন, স্বরূপ দা ছিলেন বিজেপির, যেখানে কোনো ব্যক্তিগত আক্রমণ হয়নি, এটা সত্যি কথা। কিন্তু কিন্তু আরবুল ঐতিহাসিক চরিত্র ভাঙড় থেকে আরম্ভ করে যাদবপুরের বিস্তীর্ণ এলাকা যে রিগিং করা হয়েছে, ওটা ডক্টর সুব্রত বসু জানতেন না? অতি অবশ্যই জানতেন, অতি অবশ্যই জানতেন, এবং উনি সেই কম্প্রোমাইজটা করেছিলেন যাতে উনি জিততে পারেন। আচ্ছা, আমি যদি এইভাবে দেখি যে উনি কি করেছিলেন নাকি দল ওনাকে সামনে রেখে আসলে ভোট মেশিনারি চালায় আরাবুলরা? একদম, আমি সেইটা, কিন্তু উনি জানতেন না এটা আমি বিশ্বাস করি না। কেন? ওনার মতো একজন বিচক্ষণ মানুষ, একজন বিদ্বান মানুষ, উনি এটা বুঝতেন না যে ওই ভোটটা কিভাবে হচ্ছে, এটা আমি মানতে পারি না, 1 নম্বর। দ্বিতীয় কথা, উনি বুঝলেন, এক সেকেন্ড, উনি বুঝলেন কখন? উনি যখন লোকসভায় গেলেন, গিয়ে উনি যখন বুঝলেন যে এইখানকার এই শাসক দলের যা ক্রিয়াকলাপ তা ওনার ভাবমূর্তিকে নষ্ট করছে, তখন উনি কিন্তু বাধ্য হয়ে দলটি ছাড়লেন। তার মানে কি, একজন ভালো মানুষ, তিনি প্রথমে কম্প্রোমাইজ করেছিলেন, পরে কম্প্রোমাইজ করেও দেখলেন যে এখান থেকে যাবে না, যেটা জহরদার হয়েছে, যেটা জহর সরকারের হয়েছে। হ্যাঁ, আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে দেখুন, মানুষের চরিত্র অসরল রৈখিক। যে জায়গায় আমরা নিজেদের ভালোটা বুঝি, সেই ভালোটাকে আমরা বেশি ভালো বলে একটা প্রকাশ করার চেষ্টা করি, এবং এই রাজনৈতিক যে অসরল রৈখিক, এই যে নন লিনিয়ারিটির বিষয়টা, এটা মানুষের মনে কিন্তু একটা কনফিউশন তৈরি করে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু তৃণমূল থেকে বিজেপি যাওয়া বা কে কোথায় জয়েন করছেন, এই জায়গায় একটা বিপুল কনফিউশন সৃষ্টি করছে। ফলে মতাদর্শের রাজনীতির সঙ্গে কোন মানুষ কি বলছেন, এই গোটা বিষয়টি মিলেমিশে আছে। সামনের লোকসভা ভোটের আগে মানুষকে কিন্তু সবশেষে ভাবতে হবে রুটি কাপড়া মকান, বিজলি সড়ক পানি, স্বাস্থ্য, শিক্ষা, দেশের ডেভেলপমেন্টের কথা। আমরা যেন তার থেকে বেরিয়ে না পড়ি মানুষ নিয়ে, দল নিয়ে, মতাদর্শ নিয়ে আলোচনায়। আমাদের যে মিনিমাম চাওয়া পাওয়া, সেই মিনিমাম চাওয়া পাওয়াগুলো, আমাদের যে পড়াশোনা, আমাদের দেশটা কিভাবে এগোচ্ছে, খেলাধুলো ভালো হচ্ছে কিনা, হাসপাতাল হচ্ছে কিনা, মানুষ চাকরি পাচ্ছে কিনা, বলুন তো আমরা কতদিন আলোচনা করিনি যে সারা দেশ জুড়ে চাকরির ক্ষেত্রে বিপুল সমস্যা হচ্ছে, পশ্চিমবঙ্গেও হচ্ছে। আমরা কতদিন আলোচনা করিনি যারা বাইক নিয়ে খাবার পৌঁছে দেন তারা সত্যিই খেতে পাচ্ছেন কিনা। এই জায়গাগুলোর থেকে আমরা বারবার কিন্তু বেরিয়ে আসছি। রাজনৈতিক দল তার মতাদর্শ নিয়ে যে আলোচনা করছে, আমরা যে মানুষ নিয়ে আলোচনা করছি, সব শেষে কিন্তু প্রতিটি সাধারণ মানুষের কথা। রাজনৈতিক দলগুলো এই লোকসভা ভোটের আগে কিন্তু এর মাধ্যমে যেন আমাদের কনফিউজ করে না দেয়, আমাদের যেন সত্যিকারের মানুষের দাবি দাওয়া চাহিদা এই জায়গাটার থেকে আমরা যেন সরে না যাই এই রাজনৈতিক পরিমণ্ডলে। এই শুভময়দা যে মানুষের কথা বলছেন, সেই মানুষ এই সিদ্ধান্ত নিয়ে কি বলছেন আবার আরেকবার দেখাবো দ্রুত। অবশ্যই ওনার মতো মানুষ রাজনীতিতে আসলে তো ভালো। স্কুলের শিক্ষার ক্ষেত্রে, কলেজের শিক্ষার ক্ষেত্রে যে ধরনের দুর্নীতি এবং হয়েছে, সেই দুর্নীতির বাসায় প্রথম আঘাতটা উনি হেনেছিলেন। বিচারপতির পদে বসে এই কাজ, একটা অনন্য কাজ উনি করেছেন। আপনার কি মনে হচ্ছে রাজনীতিতে উনি যদি আসেন প্রত্যক্ষ, উনি যে রাজনীতিতেই আসুন না কেন, এটা আমাদের সমাজের পক্ষে ভালো হবে বলেই আমি মনে করি। আমার মতে ওনার মতো মানুষের বিচার ব্যবস্থাতে থাকলে অনেক ভালো হতো, কেন আলটিমেটলি বিচার ব্যবস্থাতে আমরা অনেক কিছু জিনিস দেখেছি যেগুলো বেরিয়ে আসতো না যদি উনি না থাকতেন। এবং উনি এবং অমৃতা সিনহার সম্বন্ধে আমার বক্তব্য যে দুজনেই কিন্তু ভালো কাজ করার চেষ্টা করছেন, বাট সামহাও উপর থেকে হয়তো কোনো রকম কিছু আসছে যেগুলো তারা ঠিকমতো কাজ করতে হয়তো পারছেন না, সক্ষম হচ্ছেন না। আপনার কি মনে হয় রাজনীতিতে এসে গেলে ওনার সেই ভূমিকাটা থাকবে না? না, আমার মতে রাজনীতিতে ওনার মতো ভালো মানুষের আসা উচিত না। তিনি যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি রাজনীতিতে আসেন, তাতে পশ্চিমবঙ্গবাসীর অনেক ভালোই হওয়া উচিত, কারণ তার যেরকম দৃঢ় সিদ্ধান্ত এবং তার যা ইমেজ পশ্চিমবঙ্গবাসীর কাছে আছে, আমার তরফ থেকে আমার যেটুকু দেখে মনে হয়েছে, আমার দৃষ্টিভঙ্গি থেকে আসলে ভালোই হবে, এবং সেটা যে দলের পক্ষেই আসুক না কেন প্লাস পয়েন্ট হতে যাচ্ছে সেটা। উনি একজন জাস্টিস, হাইকোর্টের জাস্টিস, 1 নম্বর জাস্টিস, এবং খুব ভালো মানুষ, এবং সবাই ওনাকে ভগবানের তুল্য মানুষ বলেন। তো ওনার মতো মানুষ যদি এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে আসেন তাহলে পশ্চিমবঙ্গটা একটু ভালো হবে, এবং চাই, আমাকে একজনও বলছিল যে যদি মুখ্যমন্ত্রী হন তাহলে আরও ভালো হবে। লক্ষ্য করলেন এই সাধারণ মানুষের কথায় তার রায় এবং তার অবজারভেশন, সেইটা নিয়ে মানুষের একটা প্রতিক্রিয়া এবং ইতিবাচক প্রতিক্রিয়া দেখলাম। ঠিক কি কি অবজারভেশন বা রায় এতটা সাধারণ মানুষের কাছে পৌঁছেছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেখুন তো। মনে হয় প্রাথমিকের জেলা স্কুল পরিদর্শক এবং অন্যান্যরা কালীঘাটে পুজো দিয়ে এসেছেন। গত বছর যখন শ্রম সংক্রান্ত মামলা আমি শুনতাম, তখনও অনেকে দক্ষিণেশ্বরে গিয়ে আমাকে সরানোর জন্য পুজো দিয়ে এসেছিলেন, বলেছিলেন মা একে সরিয়ে দাও।
এখন মনে হয় প্রাথমিকের মামলা থেকেও আমাকে সরানোর জন্য পুজো দিয়ে এসেছেন ওরা। প্রাথমিকের মামলা তার ইজলাস থেকে সরে যাওয়ার পর এই মন্তব্যই করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তিনি নিজে থেকেই হাইকোর্ট থেকে সরতে চলেছেন। আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো বটেই, সেটা হচ্ছে যে আমি খুব শীঘ্র রিজাইন করতে চলেছি বিচারপতির পদ থেকে, এবং সেটা আমি করব মঙ্গলবার। আজ রবিবার, কালকের দিনটাই শুধুমাত্র আমার কাজের দিন হবে, বিচারপতি হিসেবে শেষ কাজের দিন। মঙ্গলবার সকালেই আমি আমার পদত্যাগপত্র ভারতের রাষ্ট্রপতিকে এবং ভারতের প্রধান বিচারপতিকে এবং আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে পাঠিয়ে দেব। তবে বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেও নতুন মাঠে নতুন খেলা শুরু করতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, বড়সড় অঘটন না ঘটলে বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি। কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব, যদি হই আদৌ, সেটাও আমি আজকে বলবো না। বৃহত্তর ক্ষেত্রে আমাকে যেতে হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তোলপাড় ফেলে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কখনো দুর্নীতির মাথা খুঁজতে বলা, কখনো ধেরেই দূর বেরোনোর ভবিষ্যৎবাণী, কখনো আবার ঢাকি সমেত বিসর্জনের হুঁশিয়ারি। নিয়োগ দুর্নীতি মামলায় বিভিন্ন সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ নতুন নতুন মাত্রা যোগ করেছে। যেমন 2023 সালের ফেব্রুয়ারিতে নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, দিদি একা সামলাতে পারছেন না, চারপাশে এত দুর্বৃত্ত থাকলে সামলাবেনই বা কি করে। 2022 ডিসেম্বরে প্রাথমিক শিক্ষা পর্ষদকে হুঁশিয়ারি দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, প্রয়োজন হলে 2016 সালের মোট 42,500 প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিল করে দেব, বিসর্জন দিয়ে দেব ঢাকি সমেত। এরপর 2022-এর 1 ডিসেম্বর নবম দশমে অবৈধভাবে সুপারিশপত্র প্রাপকদের তালিকা প্রকাশের নির্দেশ দেওয়ার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কমিশনকে বলেছিলেন, নির্ভয়ে কাজ করুন, অনেক ধেরেই দূর বেরোবে। 2022-এর 3রা নভেম্বর নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, নিয়োগ দুর্নীতিতে আসল অপরাধী কে সবাই জানে, আমার জীবদ্দশায় তারা ধরা পড়বে বলে তো মনে হয় না। 2022-এর 25 এপ্রিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবার বলেছিলেন, যে লড়াই শুরু হয়েছে সে লড়াই চলবে, বিভিন্নভাবে লড়াই চলবে, আমি তো চিরকাল এখানে থাকবো না, কিন্তু লড়াই চলবে। 2023-এর 13 এপ্রিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, কোথায় গেল নিয়োগ দুর্নীতির এত টাকা, এরা তো দালাল, আসল টাকা কোথায় পৌঁছলো সেটাই তো খুঁজে পেতে হবে, এতদিন ধরে কি করছেন, এখনো অবধি কোমরের উপরে পৌঁছতে পারেননি, আপনারা যদি এবার মাথায় না পৌঁছতে পারেন আমি জানি কি করতে হবে, দীর্ঘদিন হয়েছে, সময় অপচয় ছাড়া কিছু হচ্ছে না। মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তীব্র ভৎসনার মুখে পড়েছিল সিবিআই। তিনি বলেছিলেন, আদালতের নির্দেশ সত্ত্বেও মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেননি, দীর্ঘদিন ছেড়ে রেখে দিয়েছিলেন। মনে হয় সিবিআইয়ের আধিকারিক এবং মানিক ভট্টাচার্যের মধ্যে যোগসাজশেই এই কাজ হয়েছে। 27 সেপ্টেম্বরই অন্য মামলায় তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলতে হবে, এটা শুধু বড় বড় দুর্নীতিবাজদের মুখের বাণী হয়ে থাকলে হবে না। 20 সেপ্টেম্বর ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়ে সিবিআই। বিচারপতি বলেন, আপনারা মানুষকে বোকা বানাচ্ছেন, সিবিআই আদালতের সঙ্গে খেলা করছে, তারা দুর্নীতির পর্দাফাঁস করার লক্ষ্যে তদন্ত করছে না। গত বছরের 5 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে 2014 টেট পরীক্ষার ওএমআর সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেই মামলায় সিবিআই আইনজীবী বলেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান দুর্নীতির খতিয়ান নিয়ে আমরা 11 সেপ্টেম্বর এজলাসে হাজির হব। উত্তরে বিচারপতি বলেছিলেন, তাহলে তো সেই বিশাল পরিমাণ দুর্নীতি ভেঙে ফেলা দরকার। গত বছরের 1 ডিসেম্বর প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আমি চাই না এটা আরেকটা সারদা মামলা হয়ে যাক, রাজ্যবাসী এত বোকা নয়, সবাই সব জানে। চলতি বছরের জানুয়ারির শেষে রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলা নিয়ে বেনজির সংঘাতে জড়ান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেন। সংঘাতের আবহে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশনামায় বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি লেখেন, বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সৌমেন সেন। সেখানে তিনি তাকে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাকে বিরক্ত করা যাবে না। দ্বিতীয়ত, বিচারপতি অমৃতা সিনহার এজলাসের লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। তৃতীয়ত, অমৃতা সিনহার কাছে যে মামলা রয়েছে যার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত তা খারিজ করে দিতে হবে। বিচারপতি সিনহা টেলিফোনে এটা আমাকে জানান। বিচারপতি গঙ্গোপাধ্যায় তার নির্দেশনামায় আরও লেখেন, বিচারপতি সৌমেন সেন অত্যন্ত স্পষ্টভাবে রাজ্যের কোনো রাজনৈতিক দলের হয়ে ভূমিকা পালন করছেন। একের পর এক যুগান্তকারী রায়, চোখা চোখা বাক্যবাণে নানাজনকে বিদ্ধ করা, এজলাসে এই ভূমিকায় দেখা গেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এবিপি আনন্দ।